তোমরা কি জানো আজ আমার জন্মতিথি, তবে এই বছর আমি সেটা পালন করছি না। বিলক্ষণ মহারাজ, এই কৃষ্ণপক্ষে আপনি জন্মেছিলেন, আর এই তিথিতে জন্ম নিলে সে রাজা হবেই। বিধাতাও এর খণ্ডন করতে পারবে না। সাধু সাধু। কিন্তু মহারাজ, আপনি এই বছর জন্মতিথি পালন করছেন না কেন? এর কি কোনো বিশেষ কারণ আছে? মহারাজ অনুমতি দিলে বসতে পারি, আর দেরি করার জন্য মার্জনা চাইছি। এ মার্জনা তো আমি করেই দিই গোপাল। আসলে রাজসভায় তুমি না থাকলে কিরকম ভালো লাগে না। ঠিক বলেছেন মহারাজ, গোপাল বিনা সভা অতি ধীর। গোপাল থাকলে মহারাজ থাকেন না গম্ভীর। বেশ বলেছ কবি, বেশ বলেছ। বিজ্ঞানী, তোমার কথার উত্তরে বলি, রাজকোষের অবস্থা ভালো নয়। তুমি জানো, মানে যদিও তোমার জানার কথা নয়, আমি শুধু আমার জন্মতিথি উপলক্ষ পালন না করে খরচের কিছু ওই সাশ্রয় করেছি মাত্র, আর সেটাও আমার রাজ্যের প্রজাদের কথাই ভেবে। রাজকোষের কথা আমাদের কারোরই জানার কথা নয় মহারাজ, সেটা তো একমাত্র খাজাঞ্চি বলতে পারেন। কিন্তু খাজাঞ্চি অসুস্থ জানিয়েছে, তাই সে আসতে পারবে না। মহারাজ অনুমতি দিলে একটা কথা বলতে পারি। নিশ্চিন্তে বলো গোপাল। খাজাঞ্চি অসুস্থ, বাড়িতে আছে, বিশ্রাম নিচ্ছে, খুব ভালো কথা। কিন্তু খাজাঞ্চির সাথে যার নীতি ওঠা বসা, যে রাজকোষের সব কথাই জানে, সে কেন গত 4 দিন ধরে রাজসভায় আসছে না, সেটা কি কেউ বলতে পারবে? তুমি মন্ত্রীর কথা বলছো, তাই তো গোপাল? আমার মনে হচ্ছে মন্ত্রী নিশ্চয়ই কোনো ফন্দি আঁটছে, না হলে আগে তো কখনো এরকম হয়নি যে মন্ত্রী 4 দিন ধরে আসছে না। কি বলছো কি গোপাল? না না না, আমার মনে হয় না মন্ত্রী কখনো এরকম করবে। কারো সম্বন্ধে প্রমাণ না থাকলে শুধু শুধু এই ধরনের সন্দেহ তো রাজার শোভা পায় না। আপনি একদম ঠিক কথা বলেছেন মহারাজ, রাজার এটা শোভা পায় না, কিন্তু ভাঁড় যদি ভাবে তাহলে হয়তো শোভা পায়। গোপাল, বলো তো তুমি ঠিক কি বলতে চাইছো? আমি বলতে চাইছি মহারাজ, রক্ষীদের আপনি মন্ত্রীর বাড়ি পাঠান, ওরা দেখে এসে বলুক মন্ত্রী সত্যি অসুস্থ কিনা, না হলে বুঝবো আমি যা ধারণা করেছি তাই। তোমার আর মন্ত্রীর সম্পর্ক কেমন সেটা আমি খুব ভালো করেই জানি। যাই হোক, তুমি যখন বলছো, আমি এক্ষুনি মন্ত্রীর বাড়িতে 2 প্রহরীকে পাঠাচ্ছি। ওরা মন্ত্রীর খবর নিয়ে আসুক। প্রহরীগণ, প্রণাম মহারাজ। এক্ষুনি মন্ত্রী মশাইয়ের বাড়িতে গিয়ে খবর নিয়ে এসো। বলবে মহারাজ বিশেষ চিন্তায় আছেন যে কেন উনি আসছেন না। যথাজ্ঞা মহারাজ। আমার মন্ত্রীকে বিশ্বাস হয় না। ওই পাজি মন্ত্রী যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। ওরে বাবারে, ওরে ওরে বাবারে, কি যন্ত্রণা! ও মা গো, ও গেলাম রে। কবে যে এই যন্ত্রণা শেষ হবে কে জানে। ও ও প্রণাম নেবেন মন্ত্রী মশাই, মহারাজ আমাদেরকে পাঠিয়েছেন আপনাকে দেখতে আসার জন্য। সে আমি বুঝতে পেরেছি। ও কদিন রাজসভায় যেতে পারিনি যে। ওরে বাবারে। মন্ত্রী মশাই, আপনার ঠিক কি হয়েছে? মানে মহারাজকে আপনার অবস্থাটা বলতে হবে, সেই কারণেই আমরা জানতে চাইছি। ফোঁড়া হয়েছে রে, ফোঁড়া। ভীষণ কষ্ট পাচ্ছি। ও আগে সেটা বুঝতে পারছি, কিন্তু আপনি উপরে শুয়ে আছেন কেন যদি বলেন? সোজা হয়ে শুতে পারছি না তাই। কিন্তু মন্ত্রী মশাই, আপনি সোজা হয়ে কেন শুতে পারছেন না? তোমরা দুজনেই আস্ত উজবুক, সেটা আমি জানি। তাও বলছি, আমি ফোঁড়ার যন্ত্রণায় উপরে শুয়ে আছি। ও, এখনো বুঝতে পারলাম না মন্ত্রী মশাই, ফোঁড়া আপনার ঠিক কোথায় হয়েছে? হতভাগা, সব জানতে হবে। আগে মহারাজের তো সেরকমই নির্দেশ। মহারাজকে গিয়ে বল আমার ফোঁড়ার যন্ত্রণা কমে গেলেই আমি রাজসভায় যাব। আশা করি 2-1 দিনের মধ্যেই। কিন্তু ফোঁড়া আপনার কোথায় হয়েছে সেটা বললেন না তো। ওরে হতভাগা,
ও তোদের অত জেনে কি কাজ, হ্যাঁ? ও ও, বুঝতে পারছিস না, উপুর হয়ে শুয়ে আছি যখন কোথায় আমার ফোড়া হয়েছে, হ্যাঁ? ওরে হতভাগা, মহারাজকে গিয়ে বল ফোড়া হয়েছে আমার পশ্চাৎ দেশে। আমি ভালো করে সোজা হয়ে শুতে পর্যন্ত পারছি না। ওরে বাবারে, ওরে বাবারে, কি যন্ত্রণা। ও যা শিগগির যা। যথা আজ্ঞা মন্ত্রীমশাই। মহারাজ, আমরা দুজন মন্ত্রীমশাইয়ের বাড়ি গিয়েছিলাম, গিয়ে দেখি মন্ত্রীমশাই উপর হয়ে শুয়ে আছেন। হ্যাঁ, মন্ত্রী উল্টে পড়ে শুয়ে আছে, এ তো ঘোর অনর্থ। যে রাজ্যের মন্ত্রী উল্টো হয়ে শুয়ে থাকে সে রাজ্যের তো অমঙ্গল। যাই হোক, প্রহরী বলো বলো। মন্ত্রীমশাই যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। হ্যাঁ, মন্ত্রীর যন্ত্রণা? মন্ত্রীর কাছ তো মন্ত্রণা, তবে তার কিসের যন্ত্রণা? আগে মন্ত্রীর বিস্ফোরা হয়েছে, কিন্তু সেই যন্ত্রণায় মন্ত্রীমশাই খুবই অসহায়ের মতো শুয়ে আছেন। বিস্ফোরা? যে ফোড়ার গোড়ায় বিষ, যন্ত্রণা অহর্নিশ। কিন্তু মন্ত্রী উল্টো হয়ে শুয়েছিল কেন? আগে সেই কথা জিজ্ঞেস করাতে মন্ত্রীমশাই রেগে গেলেন। রেগে গেলেন? মহারাজ, এমন কোনো জায়গা থাকতে পারে যেখানে ফোঁড়া হলে মানুষ রেগে যায়? পণ্ডিত, সেটা তুমি ভালো জানো। তোমরা বলো তো প্রহরী। মন্ত্রীমশাই আমাদের বললেন, যা গিয়ে মহারাজকে বল আমার পশ্চাৎ দেশে ফোড়া হয়েছে। হে হে। ঠিক আছে প্রহরী, ঠিক আছে, তোমরা এখন আসতে পারো। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, মন্ত্রীর মনের সমস্ত বিষ এখন ফোঁড়া হয়ে বাইরে বেরিয়ে আসছে। গোপাল, এখন এসব কথা বলার সময় নয়, আমাদের এক্ষুনি সবার মন্ত্রীকে দেখতে যাওয়া দরকার। রাজবৈদ্য এখন বিদেশে, তাহলে মন্ত্রীর চিকিৎসা কে করবে? আগে দেখি মন্ত্রীর কি অবস্থা, তারপর বৈদ্যর ব্যাপারে ভাবা যাবে। এখন চলো চলো তো সবাই। সেপাই, তোমরা ভেতরে গিয়ে মন্ত্রীকে খবর দাও, বলো মহারাজ দেখা করতে এসেছেন। যথা আজ্ঞা মহারাজ। আপনারা মার্জনা করবেন, কিন্তু মহারাজের নির্দেশে আমরা এসেছি। বাইরে মহারাজ অপেক্ষা করতেন, তিনি মন্ত্রী মশাইকে তো দেখতে এসেছেন। তাই আমি এক্ষুনি মহারাজকে অভ্যর্থনা করে ভেতরে নিয়ে আসছি। না গিন্নি, তোমাকে যেতে হবে না, মহারাজ নিজে এসেছেন আমাকে দেখতে। আমি আমি নিজেই যাচ্ছি তাকে নিয়ে আসতে। কিন্তু তুমি কি পারবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবো। সেপাইরা, তোমরা গিয়ে মহারাজকে বলো আমি এক্ষুনি আসছি। গিন্নি, আমাকে আলগা করে একটু একটু সোজা করে দাও তো, সোজা করে দাও দেখি। বাবারে, কি যন্ত্রণা, কি যন্ত্রণা। একভাবে শুয়েছিলাম তাতে এরকম, কিন্তু এখন দাঁড়াতে ঘোড়ার ব্যথার সাথে পা দুটো ঝিমঝিম করছে। থাক তাহলে, তোমাকে যেতে হবে না, ওদিকে মহারাজ অপেক্ষা করছেন। না না, আমি আমি পারবো, চিন্তা করো না, চিন্তা করো না। আমার কি সৌভাগ্য, ওরে বাবা। মহারাজ স্বয়ং আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন। আসুন মহারাজ, আসুন আসুন মহারাজ। সে না হয় ঠিক আছে, কিন্তু তোমার এ কি অবস্থা? আহা, মন্ত্রী মশাই, আপনাকে দেখে বড় দুঃখ হচ্ছে, কিন্তু আমি দেখছি ফোঁড়ার কল্যাণে আপনি বেশ নাচতেও শিখে গেছেন। হায়, এটা আমি বুঝেছি স্পষ্ট, মন্ত্রীমশাইয়ের আজ বড় কষ্ট। ঠিক আছে ঠিক আছে, কিন্তু এখন বেশি কথা না বলাই ভালো। সত্যি মন্ত্রী, তোমাকে দেখে না আমার কষ্টই হচ্ছে, কিন্তু সমস্যা হলো রাজবৈদ্য তো এখন রাজ্যের বাইরে। হ্যাঁ, তিনি থাকলে কোনো সমস্যা ছিল না। রাজ্যতে কি বলতে পারবেন আমায় আর কতদিন এই যন্ত্রণা বয়ে বেড়াতে হবে? ফোঁড়ার যন্ত্রণা কবে কমবে তো আর গণনা করে বলা যায় না, তবে গণনায় দেখেছি আপনার শনি খারাপ। আজই তো শনিবার, বিষে বিষে বিষক্ষয় করতে হবে।
ও গোপাল, তুই এক্ষুনি হাকিমকে খবর দাও। হাকিম এসে মন্ত্রীর ফোঁড়াটা কেটে দেবে। হ্যাঁ ওরে বাবা রে, মরে যাব রে, মরে যাব। এছাড়া আর তো কোনো উপায় নেই যে মন্ত্রী। মন্ত্রীর হলো ফোঁড়া, আর এখন আমাকে ছুটে যেতে হচ্ছে হাকিমের বাড়ি। কিন্তু হাকিম কি বেঁচে আছে? বহুকাল আগে দেখেছিলাম, তখনই সে বুড়ো। এখন যদি সে বেঁচে না থাকে, ওটাই মনে হচ্ছে হাকিমের বাড়ি। হাকিম সাহেব, হাকিম সাহেব বাড়ি আছেন? বলি, ও হাকিম সাহেব, বেঁচে আছেন? কে? কেমন আছেন হাকিম সাহেব? কে তুমি? চিনতে পারলাম না তো। আমি গোপাল, গোপাল ভাঁড়, মহারাজের বেতন করা ভাঁড়। গোশাল? গোশালা যেতে চাও, এখানে এসেছো কেন বাপু? সর্বনাশ, এই যে দেখছি কানে কিছুই শোনে না। ফোঁড়া কাটতে হবে। কি কি গোড়াতে, কি গোড়াতে কি হবে? ফোঁড়া, ফোঁড়া কাটতে হবে। ও, গোশালায় ফোঁড়া কাটতে হবে? কোন গরুর কি হলো বাবা? আপনি এখন চলুন, পারবেন তো? না না, মারবো না। ফোঁড়া আমি কত কেটেছি এককালে, ঘ্যাচ ঘ্যাচ করে কেটেছি। তুমি দাঁড়াও, আমি কাঁচি নিয়েই আসছি। বাবা, কতদিন পরে ফোঁড়া কাটবো। গরুর ব্যাপার। এই কাঁচি দিয়ে সব গরু ঘোড়ার ফোঁড়া কেটে দেওয়া যায়, একেবারে ঘ্যাচ ঘ্যাচ করে। এই বাড়িতে তোমার গরু আছে? গরু না, মানুষ, মানুষের ফোঁড়া। যার খুশি ফোঁড়া হোক, ফোঁড়া দেখলেই আমি কেটে দেব। ওরে বাবা, এ যে দুটো বিষ ফোঁড়া। আমি একটা আগে কাটি, চিন্তা নেই, কাঁচি দিয়ে কচ কচ করে কেটে দেব। ওরে বাবা রে, ও হাকিম সাহেব, একটু আস্তে করে কাটবেন। হ্যাঁ বাবা গো, মেরে ফেললে গো। গোপাল, তুমি আর হাকিম খুঁজে পেলে না? ওরে বাবা রে। এই যে ফোঁড়া একেবারে ফালা ফালা করে দিয়েছি। না না, দূরাও এখান থেকে, দূরাও। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারবো না। এই যাবে কিনা বলছি, যাবে কিনা বলছি, যাবে কিনা? না গেলে কিন্তু সেরেছে। এই যে মনে হচ্ছে হাকিমকে গলা টিপে মেরে দেবে। হাকিম সাহেব, চলুন। মা গো, ও কচ কচ ঘচ ঘচ, কত ফোঁড়া আছে বলো? সব কেটে দেব, আমি ফোঁড়া কাটার ওস্তাদ। বলি, মন্ত্রী মশাইয়ের স্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল জানো? তাই নাকি? আমাকে বললো মন্ত্রী মশাই নাকি খুব ভয় পাচ্ছে জানো। ওই তুমি হাকিমকে নিয়ে আবার ওনার আরেকটা ফোঁড়া কাটাতে যাবে। কাটাতে দিলে তো বাবা, একটা কাটতেই ওনার যা চোট। বলো গোপাল, বলো, খবর বলো। মহারাজ, আপনার কথা মতো আমি বুড়ো হাকিমকে নিয়ে গিয়েছিলাম মন্ত্রী মশাইয়ের বাড়ি। হাকিম একটা ফোঁড়া কেটেও দিয়েছে, কিন্তু আরেকটি ফোঁড়া মন্ত্রী মশাই কাটতে দেয়নি। সে কি? তাহলে উপায়? মন্ত্রী মশাই যেরকম চিৎকার করছিলেন, তাতে মনে হচ্ছিল উনি হাকিমকে মেরেই ফেলবেন। সেনাপতি। আজ্ঞে মহারাজ। এক্ষুনি যাও মন্ত্রীর বাড়ি, দেখে এসো কেমন আছে মন্ত্রী। জি আজ্ঞে মহারাজ।
দেখেছো গিন্নি কটা দিন রাজসভায় না গেলে সবাই কিরকম চোখে অন্ধকার দেখে। আমাকে ছাড়া যে মহারাজের কোনো গতি নেই সেটা আমি জানি। কিন্তু মন্ত্রী মশাই, মহারাজকে আমি কি বলবো? কি আর বলবে, আমার একটা ফোঁড়া কেটে দিয়েছে, আর একটা ফোঁড়া কাটার দরকার নেই। আমি কাল রাজসভায় যাব, একটা ফোঁড়া নিয়েই যেতে পারবো। যথা আজ্ঞা মন্ত্রী মশাই, আমি মহারাজকে এক্ষুনি সেই সংবাদই জানাচ্ছি। সব ওই শয়তান গোপালের জন্যে। ওই ইচ্ছে করে একটা বুড়ো হাকিমকে এনেছে, বেটা কানে শোনে না। আমি যন্ত্রণায় চিৎকার করলেও খালি বলে চলেছে কচকচ ঘচ ঘচ। আমি ওই গোপালকে ছাড়বো না। তুমি যাও গিন্নি, বটতলার পাশে দেখবে বটা আর ঘটাকে, ওদের আমার চাই চাই। মন্ত্রী তোমাকে এই কথা বললো সেনাপতি? হ্যাঁ মহারাজ, মন্ত্রী মশাই কষ্ট করে হলেও কাল রাজসভায় আসবেন বলেছেন। বাহ বাহ বাহ, এ তো খুব ভালো খবর। বাহ বাহ বাহ, একটা ফোঁড়া কাটতেই মন্ত্রী অনেক সুস্থ হয়ে গেছে। বাহ বাহ। কিন্তু মহারাজ, আমাদের মন্ত্রীমশাইয়ের জন্য ভালো বসার ব্যবস্থা করতে হবে। রাজসভা চলাকালীন মন্ত্রীমশাই অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন না। ঠিক বলেছ গোপাল, ঠিক। এক্ষুনি একটা ভালো বসার জায়গা করতে হবে মন্ত্রীর জন্য। জঙ্গলে যা, বাবলা গাছের কাঁটা তোল আর গোপালের সিংহাসনের গদিতে রেখে দে। গোপালের কথা ভেবেই হাসি পাচ্ছে। না হেসে কাজটা মন দিয়ে কর। কিন্তু মন্ত্রী মশাই, আমরা রাজসভায় ঢুকবো কি করে? দুজনের দুটো কান আমার মুখের সামনে নিয়ে আয়, সব বলবো ফিস ফিস করে। দেওয়ালেরও কান আছে, হ্যাঁ। লেবুটা আমার দিকে ছড়, আমি ওটা লুফে নেব। স্কুলটি লেবুটা ধরতে পারলি না? তুই এমন জোরে ছুড়লি আমি ভালো করে তো দেখতেই পেলাম না। এখন এই জঙ্গলে কোথায় খুঁজবো? এই লাফলা, একটা খচখচ শব্দ শুনতে পাচ্ছিস? প্রচুর কাঁটা। এ হলো বাবলা গাছের জঙ্গল। এই কাঁটা এবার গোপালের রাজসভার গদিতে ঢুকবে। কাল গোপাল রাজসভায় বসলেই যে কি হবে ভাবলেই কেমন একটা। মন্ত্রী মশাই জব্বর ফাঁদ পেতেছেন। বলিস কি রে, রাজসভায় আমার বসার গদিতে বটা আর ঘটা বাবলা কাটা ঢুকিয়ে দিচ্ছে? হ্যাঁ গো দাদু, আমরা নিজের কানে শুনে এসেছি। ওরা আজই ঢুকবে, এটা মন্ত্রী মশাই ওদের করতে বলেছে। আজ রাতের অন্ধকারে ওরা এটা করবে। দাদু, তার আগে যদি আমরা সবাই মিলে গিয়ে ওদের ধরে ফেলি। সেটা করাই যায়, কিন্তু যে এটা ওদের করতে বলেছে তাকে কিছু করা যাবে না। তোরা চিন্তা করিস না, ওদের বাবলা কাটা আমার গদিতে বসাতে দে। কি প্রহরী, তোমার ছুটি নেই? মন্ত্রী মশাই সুস্থ হয়ে গেছে বলে সবাই কিরকম আনন্দ করছে বাইরে দেখো। ভালো খাবারের ব্যবস্থা আছে। হ্যাঁ, আহা, যেতে তো বড় ইচ্ছে করছে, কিন্তু আমাদের তো পাহারা দেওয়ার কাজ। আরে চিন্তা করছো কেন? এই রাতের বেলা কে আসবে? হ্যাঁ, তার চেয়ে এক কাজ করো, তুমি ওর সাথে যাও আর কিছু খেয়ে নাও। আরে কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, আমি তো আছি। হ্যাঁ, তোমার জন্য এইটুকু করব না? চলো চলো আমার সাথে। বাহ, এই যে মেঘ না চাইতেই জল, দরজাতে প্রহরীও নেই দেখছি। যাক, কাজ সেরে ফেলেছি। হ্যাঁ, এবারে পালাই। বুঝেছি, প্রহরীকে এরা কোনোভাবে হাত করেছে। যাক, আমার সুবিধেই হলো।
ঘুঘু দেখেছে, এবার আমি ফাঁদ দেখাবো। বাহ, মন্ত্রীর জন্য বেশ সুন্দর গদি, সুন্দর সিংহাসন। আমার গদিটাও সুন্দর, তবে কাল আমি মন্ত্রীর গদিতে বসবো। কাজ শেষ। মন্ত্রী, তুমি তো এখন অনেক সুস্থ, কি তাই তো? আগে হ্যাঁ মহারাজ। তোমাকে রাজসভায় দেখে না বড়ই খুশি হলাম। গোপাল এখনো আসেনি। গোপাল যে কখন আসবে সেই আশাতেই আছি। এ কি মন্ত্রী, তুমি দাঁড়িয়ে কেন? এই দেখো, তোমার জন্য সুন্দর বসবার ব্যবস্থা করা হয়েছে। তোমাকে আজ দাঁড়িয়ে থাকতে হবে না। আগে মহারাজ, সবই আপনার ইচ্ছে। হ্যাঁ, বসো মন্ত্রী, বসো, বসে পড়ো। ওরে বাবা রে, আমার কি ফুটলো! ও কি হলো? মহারাজ, মন্ত্রীর জন্য এমন একটি ব্যবস্থা করা হয়েছিল যাতে মন্ত্রীর আরেকটি ফোঁড়াও ফেটে যায়। দেখি দেখি, কি এই যে বাবলা গাছের কাঁটা মনে হচ্ছে। বাবা গো, গেলাম গো। মন্ত্রী এই বাবলা কাঁটা বটার ঘটাকে তুলে আনতে বলেছিল। বটা প্রহরীকে নানা কথা বলে সরিয়ে দেয়, আর সেই সুযোগে বাবলা কাঁটা আমার বসার গদিতে লাগিয়ে দেয় যাতে এই কাঁটা আমার ফোটে। আমি সুযোগ বুঝে আমার আর মন্ত্রীর গদি পাল্টাপাল্টি করে দিয়েছি মাত্র। গোপাল, তোমার বুদ্ধির কাছে সবাই হার মানবে। কি মন্ত্রী, এবার বুঝেছ তো? যাক, এবার তুমি পুরো সুস্থ হবে, আর আর তোমাকে দাঁড়িয়েই থাকতে হবে। গোপাল, গোপাল, আমি তোমায় ছাড়বো না। আমরা তোমার কাছে ভূতের গল্প শুনতে এসেছি গোপাল দাদু, ওঠো না। এইভাবে গোপাল দাদুর ঘুম ভাঙানো যাবে না, বুঝলি? অন্য কোনো রাস্তা খুঁজে বার করতে হবে। ঠিক বলেছিস গুলটে, চল গোপাল দাদুকে ধরে বিছানা থেকে নামিয়ে দিই। পাগল নাকি? তারপর যখন গোপাল দাদুর নিচে আমরা চাপা পড়ব তখন কি হবে? ধুর, আমার ভালো লাগছে না। একটু পরেই বাড়ি ফিরে গিয়ে পড়তে বসতে হবে। দাদু যে কি করে না। ও দাদু, ওঠো না। বলি, ভর সন্ধেবেলায় মোষের মতন নাক দেখে কোন মানুষটা ঘুমোয় শুনি? ওই তো দিদা এসে গেছে। ও দিদা, এক বালতি জল এনে দেবো? দে তো, তাই দে। এই নাও। কি, গোপাল দাদু যে এখনো ঘুমোচ্ছে? ওই দেখ, গোপাল দাদু তো খুব চালাক রে। বার করছে চালাকি। বলি, তুমি উঠবে? ওরে বাবা রে! হাস হাস, দাদুর কষ্ট দেখে হাসবি বই কি? এই চুপ চুপ, দাদু রেগে গেছে। বলি, তুমি কি গো, কোনো আক্কেল জ্ঞান নেই তোমার? ভোর সন্ধেবেলায় কেউ মোষের মতো নাক দেখে ঘুমোয় নাকি? দেখো গিন্নি, সবার সঙ্গে আমার তুলনা করো না। আমি হলাম গোপাল ভাঁড়। সে তুমি যেই হয়ে থাকো তাতে আমার কি? গিন্নি, খেতে দাও তো, খিদে পাচ্ছে। ধুর, আমার আর ভাল লাগে না। যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ খালি খাই 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 খাই। আজ হাওয়া গরম আছে, চল আমরা পালাই। আমি চাইলেই কাজ করতে পারি, কিন্তু আমি করি না। ওরকম মনে হয়। তোমার দ্বারা কোনো কাজ হবে না। তুমি সুখী মানুষ, আর খাওয়ার ঘুম ছাড়া তুমি কোন কাজটা করতে পারো শুনি? তাই নাকি? বেশ, আমিও দেখিয়ে দেব আমি কি পারি আর কি পারি না। যত সব। ও মা, কত কত মোহর! এত মোহর কোথা থেকে না বলে সরালে শুনি? কেন, আমি সৎ পথে উপার্জন করতে পারি না বুঝি? কি বললে? তুমি সৎ পথে উপার্জন করেছো?
এতে এত হাসির কি আছে? হ্যাঁ, আমি মহারাজের কাছ থেকে 2 কাঠা জমি চাষের নাম করে নিয়ে সেই জমিতে গরিব চাষিদের দিয়ে ধান চাষ করিয়েছি। ফসলের একটা ভাগ ওই চাষিদের দিয়ে বাকিটা আমি আমার ট্যাঁকে ঢুকিয়ে নিয়েছি। বলো কি 2 কাঠা জমির ধান বিক্রি করে চাষিদের ভাগ দিয়েও তোমার হাতে এত মোহর থাকলো? ওটাই তো আমার বুদ্ধি গগিন্নি। আমি চাষিদের খুবই সামান্য ভাগ দিয়েছি, বুঝেছো? ও তাই বলো? তাই এটা তো ভালো রাস্তা বার করেছো পয়সা উপার্জন করার। সেটাই তো। এবার থেকে এইভাবেই মহারাজের কাছ থেকে চাষের নামে জমি নিয়ে গরিব চাষিদের দিয়ে চাষ করিয়ে নেব। ওদের ভাগ কম দিলেও ওরা ভয়ে প্রতিবাদ করবে না, আর তার ফলে আমার চুরি কেউ ধরতে পারবে না। যাক, এত দিনে তোমার মাথার গোবরগুলো শুকিয়ে ঘুটে হয়েছে। গিন্নি আমার প্রশংসা করলো না অপমান করলো কিছুই বুঝতে পারলাম না। যাকগে, আমি আমার কাজে মন দিই। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয়। বসো বসো, সবাই যে যার জায়গায় বসে পড়ো। আরে আরে, এ আমি কাকে দেখছি? এই যে গোপাল। আপনি ঠিক দেখেছেন মহারাজ। গোপাল এবার থেকে রোজ সময় মতন রাজসভায় আসবে। সে কি, রোজ দেরি করে আসার অভ্যাসটা এত সহজে পাল্টে ফেললে গোপাল? হ্যাঁ, আগে পাল্টাতে বাধ্য হলাম সেনাপতি। কেন কেন বাধ্য হলাম কেন বলছো? কারণ আমার গিন্নি মনে করে খাওয়া আর ঘুম ছাড়া আমি আর কিছুই পারি না। তাই আমি আমার গিন্নিকে দেখিয়ে দিতে চাই আমিও চাইলে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতে পারি। বাবারে বাবা, গোপাল করবে কাজ আর চেয়ে দেখবে গিন্নি। মহারাজ, এই আনন্দে পুজো দিন, খাওয়ান সবাইকে সিন্নি। হ্যাঁ হ্যাঁ, তাই দেব। গোপাল রোজ রাজসভাতে সময় মতো আসলে আমি সত্যি সত্যি পুজো দিয়ে সবাইকে সিন্নি খাওয়াবো। আগে পুজো দেওয়ার দরকার নেই মহারাজ, তার বদলে আমাকে 2 কাঠা জমি দিন। আমি ওই জমিতে চাষ করে গিন্নিকে দেখিয়ে দেব আমিও কাজ করতে পারি। এই রে, এ কি? আমার খুঁজে বার করা পথে গোপালও হাঁটছে দেখছি। গোপালও যদি আমার মতন মহারাজের কাছ থেকে জমি নিয়ে চাষ করে তাহলে মহারাজ আমার চুরি ধরে ফেলবে। না না, এ আমি কিছুতেই হতে দেব না। আচ্ছা বেশ মন্ত্রী, ধান চাষের জন্য যে 2 কাঠা জমি আমার থেকে নিয়েছিলে সেই জমিতে তো ধান কাটা হয়ে গেছে। এবার তাহলে ওই জমিটা তুমি নাও গোপাল। একদম নয়, আমি ওই জমিতে আবার চাষ করব মহারাজ। আবার শুরু হলো। ওই শয়তান মন্ত্রীটার জ্বালায় একটা ভালো কাজও করা যায় না। ভালো কাজ করতে হলে অনেক পরিশ্রম করতে হয় গোপাল। ওসব তোমার দ্বারা হবে না। তুমি বরং বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। তাই নাকি? তা আপনি চুরি করা ছেড়ে কবে ভালো কাজ শুরু করলেন শুনি মন্ত্রীমশাই? সামান্য 2 কাঠা জমি নিয়ে গোপাল আর মন্ত্রীর মধ্যে যুদ্ধ লাগলো দেখছি। মুখ সামলে কথা বলো গোপাল। ওই জমিটা আগে পাথরে জমি ছিল। আমি নিজে ওই জমির পাথর সরিয়ে লাঙল দিয়ে জমিটা চাষের উপযুক্ত করেছি। তাই ওই জমিতে আমি ছাড়া কেউ চাষ করবে না। কিন্তু জমিটা তো মহারাজের। মহারাজ আমাকে অনুমতি দিয়েছেন ওই জমিতে চাষ করার। আপনি বারণ করার কে শুনি? দেখেছেন মহারাজ, দেখেছেন তো গোপাল কেমন মুখে মুখে তর্ক করছে। তোর বাবা, তুমিও কম যাও না মন্ত্রী। তোমরা দুজনেই সমান। তোমাদের এই সাপে নেউলে সম্পর্কটা না জীবনেও ঠিক হবে না। আমি তোমাকে দেখে নেব গোপাল। আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন মন্ত্রী মশাই। আহ, চুপ, দুজনেই চুপ। আমি দুজনকেই ওই জমিতে চাষ করতে দেব। হ্যাঁ, দুজনকেই চাষ করতে দেবেন? সেটা কেমন করে? ওই 2 কাঠা জমির মধ্যে তুমি 1 কাঠা জমিতে চাষ করবে গোপাল, আর বাকি 1 কাঠায় করবে মন্ত্রী। তারপর ফসল উঠলে সেই ফসল আমার উপস্থিতিতেই তোমরা বিক্রি করবে। যে ফসল বিক্রি করে সবচেয়ে বেশি পয়সা উপার্জন করতে পারবে তাকেই আমি পরের বার থেকে ওই 2 কাঠা জমিতেই চাষ করতে দেব। বাহ বাহ, দারুণ বুদ্ধি বার করেছেন মহারাজ। হ্যাঁ, লড়াই করে জিতে নিতে হবে জমি, এটাই ভালো। এবার গোপাল জিতবে না মন্ত্রী মশাই জিতবে সেটাই দেখার বিষয়।
গোপাল কোনোদিন হেরে যায়নি, এবারও হারবে না। দেখা যাবে দেখা যাবে, এত সহজে আমি তোমাকে ছাড়বো না গোপাল, এই বলে দিলাম। দাঁড়াও গোপাল, এবার দেখাবো তোমাকে মন্ত্রীর বুদ্ধি। তোমার ফসলে আগুন ধরিয়ে দেব, তারপর দেখব কিভাবে তুমি ফসল বিক্রি করে আমার থেকে বেশি পয়সা উপার্জন করতে পারো। আমার নাম মন্ত্রী, এত সহজে আমি ওই 2 কাঠা জমি হাতছাড়া হতে দেব না। আমার নামও গোপাল ভাঁড়, আমিও দেখব জমির ফসল বিক্রি করে মন্ত্রীমশাই কিভাবে আমার থেকে বেশি পয়সা উপার্জন করে। এটা শুধু গিন্নিকে আমার ক্ষমতা দেখানোর জন্য নয়, সবার সামনে গোপাল ভাঁড়ের বুদ্ধি আর শক্তিকে প্রমাণ করার জন্য আমাকে মাথার ঘাম পায়ে ফেলে জমিতে কাজ করে ফসল ফলাতে হবে, না হলে আমার মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। আরে আরে আরে, ওটা আমাদের মন্ত্রীমশাই আর বটা ঘটা না? নিশ্চয়ই আমার বিরুদ্ধে নতুন কোনো চক্রান্ত করছে। না না, আমাকে শুনতে হবে ওরা কি নিয়ে আলোচনা করছে। বলুন মন্ত্রীমশাই, কি বলবেন? শোন তবে মহারাজ আমাকে আর গোপালকে 2 কাঠা জমিতে অর্ধেক অর্ধেক করে চাষ করতে বলেছেন। ফসল উঠলে যার ফসল বিক্রি করে সবচেয়ে বেশি পয়সা পাওয়া যাবে তাকেই মহারাজ ওই 2 কাঠা জমি চাষের জন্য দেবেন। ও এই ব্যাপার, তা এতে আমরা কি করতে পারি বলুন? চুপ, আগে পুরোটা শোন। তোরা তো জানিস এবারে আমি ওই 2 কাঠা জমিতে ধান চাষ করে বেশ মোটা পয়সা উপার্জন করেছি। হ্যাঁ মন্ত্রীমশাই, আমরা সব জানি। আপনি গরিব চাষিদের সামান্য পয়সা দিয়ে বাকি সবটাই নিজের ঘরে তুলেছেন। ঠিক বলেছিস, ওই 2 কাঠা জমি আমার হাতছাড়া হয়ে গেলে এই উপার্জনটাও তো আমার বন্ধ হয়ে যাবে। এইবার বুঝেছি মন্ত্রীমশাই কেন ওই 2 কাঠা জমি কিছুতেই ছাড়তে চাইছেন না। শোন, গোপাল যেমন চাষ করছে করুক, ফসল উঠলে বিক্রি করার আগের দিন রাতে তোরা চুপি চুপি গিয়ে গোপালের কেটে রাখা ফসলে আগুন ধরিয়ে দিয়ে আসবি। বাহ, দারুণ বুদ্ধি। গোপালের ফসল পুড়ে গেলে গোপাল আর ফসল বিক্রি করতে পারবে না, আর আপনি জিতে যাবেন। ঠিক বলেছিস। আর আমার হাত থেকে ওই 2 কাঠা জমিও হাত ছাড়া হবে না, কি বুঝলি? সব বুঝেছি মন্ত্রী মশাই, আপনি নিশ্চিন্তে থাকুন। আমরা ঠিক সময় গিয়ে গোপালের কেটে রাখা ফসলে আগুন ধরিয়ে দিয়ে আসবো। হ্যাঁ, বাহ বাহ, বেশ, এবার আমি চিন্তামুক্ত হলাম। কিন্তু আমার চিন্তা বেড়ে গেল। আমার ফসলে আগুন ওরা লাগাবেই, এ আমি কিছুতেই আটকাতে পারবো না। কিন্তু যেটা আমি পারবো সেটা হলো ওদের করা ক্ষতিকে বুদ্ধির সাহায্যে লাভের গুড় খাওয়ানো। ভাবো গোপাল, ভাবো কিভাবে ওদের করা ক্ষতি থেকে আরো আরো বেশি করে পয়সা উপার্জন করা যায়। পেয়েছি, একটা মোক্ষম উপায় খুঁজে পেয়েছি। সত্যি আমার কত বুদ্ধি! হ্যাঁ, আমি মরে যাওয়ার পরও আমায় লোকে ভুলবে না, সবার মুখে মুখে ঘুরবে আমার বুদ্ধির গল্প। এ আমি খুব ভালো করে জানি। ভালো করে কাজ করো গো, এবার যাতে আগের থেকেও অনেক অনেক বেশি ফসল হয়। আচ্ছা মন্ত্রীমশাই। ওই তো গোপালও এসে গেছে দেখছি। এই যে গোপাল। আগে বলুন মন্ত্রী মশাই, তোমার লোক কই? এই তো আমার নাতি নাতনিরা, ওরাই আমার সঙ্গে চাষের কাজে হাত লাগাবে। তাই নাকি? তা তুমি তোমার ভাগের জমিতে কি চাষ করবে শুনি? কই তোমাদের সঙ্গে কোনো চারা গাছ দেখতে পাচ্ছি না। আগে আমি ঘাস চাষ করব মন্ত্রী মশাই। ঘাস চাষ? জমিতে ঘাস চাষ করে করবে কি শুনি? কেন,
বাজারে বিক্রি করব, লোকে গোপালের জমির ঘাস কিনে নিয়ে গিয়ে নিজেদের পোষা গরু ছাগলকে খাওয়াবে। চাইলে আপনিও আমার জমির ঘাস কিনে নিয়ে যেতে পারেন। কি তুমি আমাকে গরু ছাগলের সঙ্গে তুলনা করলে? তোমার এত বড় সাহস? দাঁড়াও না গোপাল, সে তুমি ঘাসই চাষ করো আর ধান। আমি তোমার ফসলে যখন আগুন লাগাবো বলেছি তখন লাগাবই। হ্যাঁ, নে নে নে, আর দাঁড়িয়ে থাকিস না, তাড়াতাড়ি মাঠে খুঁড়ে জল ঢেলে দে, তারপর আপনা আপনি ঘাস গজিয়ে যাবে। আমাদের আর বিশেষ কিছু করতে হবে না রে। বলো গোপাল দাদা, এত রাত করে এলে কেন? এলাম কি আর সাধে, ভাঙা হাটে জিনিসপত্র একটু সস্তায় পাওয়া যায় কিনা। তা ভাই, তোমার কাছে মিষ্টি আলু আছে? আছে গো গোপাল দাদা। কতটা জমিতে চাষ করবে শুনি? ওই ধরো 1 কাঠা জমির কিছুটা অংশে, পুরোটাতে নয়। তাহলে এটাতে হয়ে যাবে। এই না, ধরো 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 ধরো। দেখ দেখ, আমার জমিতে ঘাসগুলো কেমন বড় হয়ে গেছে। হ্যাঁ গো গোপাল দাদু, আমি তো আমরা রোজ এসে ঘাসে জল দিয়ে গেছি। এই যে গোপাল, আমি আগামীকালই আমার জমির ধান কাটবো। তুমি কবে ফসল তুলবে শুনি? আমার জমির ঘাসও বড় হয়ে গেছে, আমিও তাহলে আপনার সঙ্গে কালই ফসল কেটে ফেলবো। বেশ, তাহলে আমি মহারাজকে গিয়ে বলে আসছি আগামী পরশুদিন ওনার উপস্থিতিতে আমরা দুজন নিজেদের জমির ফসল বিক্রি করব। হ্যাঁ হ্যাঁ, তাই বলুন। হ্যাঁ, তারপর দেখবো গোপাল, এই 2 কাঠা জমি তুমি কি করে পাও। সে তো সময়ই বলবে মন্ত্রী মশাই। মহারাজ, আগামী পরশু আমি আর গোপাল দুজনেই নিজেদের জমির ফসল বিক্রি করব। আমি সেটাই আপনাকে জানাতে এলাম। বেশ বেশ, আমি তাহলে পরশুদিন সকাল সকালই তোমাদের জমিতে পৌঁছে যাব। আচ্ছা মহারাজ। তা মন্ত্রী, তোমার চাষবাস কেমন হয়েছে শুনি? আগে খুব ভালো মহারাজ। আর গোপালের? আর কি বলবো মহারাজ, গোপাল ওর ভাগের 1 কাঠা জমিতে ঘাস চাষ করেছে। হ্যাঁ, ঘাস চাষ? ঘাস চাষের কথা তো আগে কখনো শুনিনি। তাহলেই বুঝুন মহারাজ, পরশু আমি জিতবো, এই বলে দিলাম। না 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 না, গোপাল নিশ্চয়ই কিছু না কিছু একটা ফন্দি এঁটেছে। এত বোকার মতো কাজ করার লোক তো গোপাল নয়। কি গো, বলি আজ তো ফসল কাটার দিন, জমিতে যাবে না? যাব, তবে বিকেলে। সে কি, বিকেল বেলায় কেউ ফসল কাটে নাকি? হ্যাঁ, গোপাল কাটে। মন্ত্রী মশাইয়ের ফসল কাটা হয়ে গেলে তারপর আমি ফসল কাটবো। কাজ হয়ে গেছে মন্ত্রী মশাই। যা ভেবেছিলাম তার থেকে বেশি ফসলই হয়েছে। তোরা ভালো কাজ করেছিস। তোদের আগের বারের থেকে 5 পয়সা করে বেশি দেব। মাত্র 5 পয়সা? এত খাটনি করে? চুপ, বেশি কথা বললে ওটাও পাবি না, উল্টে 5 পয়সা কেটে নেব। যা, ভাগ ভাগ এবার। ওরে বাবা রে, আর কথা বাড়াসনি, পালা পালা। এদিকে গোপাল এখনো ফসল কাটতে এলো না। আজ রাতে গোপাল ফসল না কাটলে আমি ওর ফসলে আগুন জ্বালাবো কেমন করে? ওই তো গোপাল এসেছে। বাহ, বিকেলের মধ্যেই কাজ শেষ করে ফেলেছেন দেখছি মন্ত্রী মশাই। হ্যাঁ গোপাল, এবার তুমিও তোমার জমির ফসল তুলে ফেলো। আমি চলি, কাল সকালে দেখা হবে। হ্যাঁ।
চল এবার হাত লাগিয়ে ঘাসগুলো কেটে ফেলি। আর আলু? চুপ, এখন কোনো কথা নয়। আচ্ছা গোপাল দাদু। চল ঘটা, এবার গোপালের কেটে রাখা ফসলে টুকুস করে আগুন ধরিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল। কি মনে হচ্ছে মহারাজ, কে জিতবে, গোপাল না মন্ত্রী মশাই? সে তো আর কিছুক্ষণ পরেই বোঝা যাবে, আগে থেকে বলা কিন্তু খুব মুশকিল। কেন মহারাজ, এ তো জলের মতন সোজা, জিতবো আমি। আর আমি কি বসে বসে ঘাস খাবো? চলো না চলো, গিয়ে যখন দেখবে তোমার কেটে রেখে যাওয়া ঘাস পুড়ে ছাই হয়ে গেছে, তখন পালাবার পথ পাবে না বাছা। এ কি, কার ফসলে আগুন লাগলো? হ্যাঁ তাই তো, এ তো আমার ফসল। চা, এবার কি হবে গোপাল, তুমি এবার ছাই বিক্রি করবে নাকি? না না না, এ মোটেই ভালো হলো না গোপাল। শুধু ফসল কেটে রেখে চলে গেলেই তো হবে না, ফসল পাহারা দেওয়া তোমার কাজ। এবার তাহলে মন্ত্রী তো জিতে গেল। আগে দাঁড়ান মহারাজ, গোপাল এত সহজে হেরে যাবে না মহারাজ। সে কি, তোমার ফসল তো পুড়ে গেছে গোপাল। জানি তো, গোপালের শুধু ফসলই পুড়েছে, কিন্তু আমাদের মন্ত্রী মশাইয়ের পুড়েছে কপাল। হ্যাঁ, কি আবল তাবল বকছো গোপাল? ন্যাপলা, গুলটে, পুটি, টাপা, পুচকে, এবার ছাই ঘেটে লাভের গুড়টা বার করে আন। আহ, সুন্দর পুড়েছে। হ্যাঁ, এসব কি গোপাল? আগে আপনি আমার ফসলে আগুন লাগিয়েছেন, আর আমি সেই আগুনে আমার জমিতে চাষ করা মিষ্টি আলু পুড়িয়ে নিয়েছি। এবার মিষ্টি পোড়া আলু বিক্রি করে আমি আপনার থেকে বেশি পয়সা উপার্জন করব। সে কি, তুমি তো ঘাস চাষ করেছিলে। সেটা তো আপনার চোখে ধুলো দেওয়ার জন্যে। ওই ঘাসের ভেতরে ছিল আমার বসানো মিষ্টি আলু গাছ, আর গতকাল রাতে আমি আর আমার নাতি নাতনিরা এই মিষ্টি আলুগুলো মাটি থেকে তুলে ঘাসের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। রাতে বটা ঘটার লাগানো আগুনে শুধু ঘাসই পড়েনি, সঙ্গে পুড়েছে আমার চাষ করা মিষ্টি আলু। ছি ছি মন্ত্রী, তাহলে তাহলে তুমি পরিকল্পনা করে গোপালের ফসলে আগুন লাগিয়েছো? না মানে, হ্যাঁ মানে, ইয়ে মানে। শুধু আমার ফসলে আগুন নয়, গরিব চাষিদের দিয়ে মন্ত্রীমশাই চাষ করিয়ে তাদের প্রাপ্য পয়সাও দেননি। চাষি ভাইরা। হ্যাঁ মহারাজ, গোপাল দাদা ঠিক বলছে। মন্ত্রী মশাই বলেছেন মুখ করলে আমাদের সব পয়সা কেটে নেবেন মহারাজ, তাই আমরা ভয়ে চুপ করেছিলাম। মন্ত্রী, এত বড় সাহস তোমার! ছি 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 ছি। দেখলেন তো মন্ত্রীমশাই, গোপাল চালাকি করে নয়, বুদ্ধির জোরে যেতে এবার এই 2 কাঠা জমিতে চাষ করবে গোপাল। কি মজা, কি মজা, গোপাল দাদু জিতে গেছে। কি মজা, গোপাল দাদু জিতে গেছে। মহারাজ, আর কোনোদিন এরকম করব না। না 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 না, আমি তোমাকে ছাড়বো না মন্ত্রী। ওরে বাবা রে, ওরে বাবা রে। বুদ্ধির খেল দেখালো গোপাল, আর মন্ত্রী মশাইয়ের পুড়ল কপাল। বাবারে বাবা, গোপাল বড্ড চালু। কই, আমাকেও দিন তো একটা পোড়া মিষ্টি আলু। জয় গোপালের জয়। বহুদিন পরে রাজবাড়ির বাইরে পা রেখে বেশ ভালোই লাগছে, কিন্তু আমি দেখতে চাই আমার রাজ্যের রাজ্যবাসী সকলে কেমন আছে। একেই বলে মহারাজ মাটির টান। একবার মাটিতে পা পড়লে মাটিকে শিকড়ের মতো আঁকড়ে ধরতে চাইবে। আজকে আর রাজসভা নয়, ফেলে এসেছেন সব কাজ। গ্রাম বাংলা ঘুরে দেখছেন মাটির মানুষ মহারাজ। বাহ সভা কবি, বাহ! তোমার এই কবিতা শুনে আমি ধন্য। এই নাও মুক্তোর হার, কেবল তোমারই জন্য। চলুন মহারাজ, সামনে হীরালালের বাড়ি, ওদের বাড়িতে গিয়ে দেখা যাক সবাই কেমন আছে। তাই চলো, তাই চলো।
কি হীরালাল, কেমন আছো? এই ঈশ্বরের আর আপনার দয়ায় খেয়ে পড়ে বেঁচে আছি মহারাজ। তা তোমার হাম্মাগুলো মানে গরুগুলো কেমন আছে? ওরা বেশ ভালোই আছে মহারাজ। মাঝখানে ওই একটা বাছুরের পায়ে যন্ত্রণা উঠেছিল, কিন্তু এখন বেশ সুস্থই আছে। সব গরুই ভালো দুধের যোগান দিচ্ছে। বেশ বেশ, গুরুদের যত্ন নাও, আর কোনো সমস্যা হলে আমাকে জানিও। চলো চলো, সামনে মানিকলালের বাড়ি, ওর বাড়িতে গিয়ে দেখি কি করছে। কি খবর মানিকলাল? ও মহারাজ, আপনি কি সৌভাগ্য, আপনি আমার বাড়িতে এসেছেন, তাও আবার সপার্শ্বদ। কই গো মিনুর মা, কোথায় গেলে গো? আরে অত ডাকাডাকির কিছু নেই, আমি একটু ওই রাজ্য পরিদর্শনে বেরিয়েছি, দেখি কে কেমন আছে। আমরা সবাই ভালো আছি মহারাজ। এই সংসার আর ছাগলদের নিয়ে ভালোই কেটে যাচ্ছে। মহারাজ, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। না 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 না, আজ নয় আজ নয়, আজ অনেকের বাড়িতে যেতে হবে, পরে কোনো একদিন হবে। গেলে মহারাজ ভালোই হতো, হয়তো হালকা করে পেট পুজোটাও হয়ে যেত। হ্যাংলামুটা বন্ধ কর গোপাল, চলি হে মানিকলাল, পরে একদিন আসবে। আচ্ছা, মন্ত্রীকে তো দেখছি না। মহারাজ, ওই মন্ত্রীমশাই তো ধীরে ধীরে হেঁটে আসছেন কচ্ছপের মতো, ওই পিছনে। যাই হোক, আমাদের রাজ্যে সবাই বেশ কিন্তু সুখে শান্তিতেই আছে। হ্যাঁ, ঠিকই বলেছেন রাজপণ্ডিত মশাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই কথাই রইল, আজকে মাঝরাতে দেখা হবে আপনার সাথে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখন তোরা আয়। কই চুনিলাল, লালচুনি? এ কি মহারাজ, আপনি কি সৌভাগ্য! আসুন আসুন আসুন, ভেতরে এসে বসুন। না না, আমি তো আজকে বসতে আসিনি চুনি। তা তোমার কাজকর্ম, সংসার এসব কেমন চলছে? কোনো সমস্যা নেই তো? না, তেমন কোনো সমস্যা কিছুই নেই, সবই ঈশ্বরের দয়ায় কুশল মঙ্গলই আছে। বাহ বাহ, বেশ বেশ, আর কোনো সমস্যায় পড়লে আমাকে জানিও কিন্তু। মহারাজ কৃষ্ণচন্দ্র কোনো সাধারণ মহারাজ নন, তিনি হলেন প্রজাদরদি রাজা। যেমন মুরগির পালক, টিয়া পাখির পালক, তেমনি মহারাজ হলেন প্রজা পালক। গোপাল! দেখলেন মহারাজ, দেখলেন গোপাল কিরকম আপনার সাথে মস্করা করে চলে গেল। হ্যাঁ, তাই তো দেখলাম। চলো, আজ অনেক বেলা হয়ে গেছে, তোমরা সবাই এখন বাড়ি যাও, কালকে রাজসভায় তোমাদের সাথে আবার দেখা হবে। ওহ, তোরা দেখছি চলে এসেছিস। হ্যাঁ মন্ত্রী মশাই, আমরা হলাম আপনার চেলা চামুন্ডে। আপনি ডাকলে আমরা কি আর না এসে থাকতে পারি? তা তা কি কাজ করতে হবে মন্ত্রী মশাই? শোন, তোদের একটা কাজ করতে হবে। এটা দিয়েই হবে আসল কাজ। আমি সব ব্যবস্থা করে রেখেছি, তোদের শুধু বাকি কাজটা করতে হবে। আমাদের এই কাজের গুপ্ত শব্দ হলো হিরে, চুনি, মানিক। এগুলো তো মূল্যবান রত্ন, আমরা এগুলো চুরি করব? আগে ভালো করে শোন, তারপরে কথা বল। প্রথমে তোদের যেতে হবে। কোনো চিন্তা করবেন না, আমরা এমন ভাবে কাজটা সারবো, কাকপক্ষী তো দূরের কথা, রাতের বেলাতে ওই যে পেঁচাতেও টের পাবে না। সভাসদগণ, কালকে এটা দেখে আমি বেশ
খুশি হয়েছি যে আমার রাজ্যে অধিকাংশ প্রজাই বেশ সুখে শান্তিতে দিন যাপন করছে। সে তো করবেই মহারাজ, সবই আপনার পালকের গুণ। গোপাল, আবার মস্করা শুরু করেছো তো? আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। গোপালের টেকো মাথায় সব সময় দুষ্টু বুদ্ধি। দিন না মহারাজ গোপালের টাকটা ফাটিয়ে। মহারাজ মহারাজ আমার সর্বনাশ হয়ে গেছে, মহারাজ সর্বনাশ হয়ে গেছে। হুম, এবার মহারাজ বুঝবে খেলা। কি হয়েছে হীরালাল? মহারাজ রাতারাতি আমার 40টা গরু উধাও হয়ে গেছে মহারাজ। একটা নয়, দুটো নয়, একেবারে 40টা। বাহ, তার মানে চোর বেশ সাহসী চোর। 40টা গরু রাতারাতি নিয়ে পালানো তো আর মুখের কথা নয়। আচ্ছা হীরালাল, এতগুলো গরু তোমার গোয়াল থেকে চলে গেল, তুমি কোনো আওয়াজ পাওনি? না, তা তো পাইনি। অদ্ভুত ব্যাপার, কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। সে যাই রহস্য হোক না কেন, সেটাকে উদ্ঘাটন তো করতেই হবে। আমি ভেবে দেখছি কি করা যায়। তুমি এখন বাড়ি যাও হীরালাল, বাড়ি যাও। এই কালকে আমার রাজ্যে কোনো সমস্যাই ছিল না, আর আজকে হঠাৎ করে সমস্যা চলে এলো। গ্রহ নক্ষত্র তো আর থেমে থাকার পাত্র নয়, ওরা বন বন করে ঘুরছে, তার সাথে মানুষের ভাগ্যের চাকাও ঘুরছে। আমার চাকা এবার গড় গড় করে এগোবে, সেটা বেশ বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে, আজ রাজসভা এখানেই মুলতুবি করা হলো। আর সেনাপতি, তুমি তো খোঁজ খবর না, ওই হীরালালের 40টা গরু গেল কোথায়? যথাজ্ঞা মহারাজ। ভেবে ভেবে আমি মাথা চুল ছিঁড়ে ফেলছি, কিন্তু কোনো কুল কিনারাই খুঁজে পেলাম না। সেনাপতি, ও সেনাপতি, কালকে যে হীরালালের 40টা গরু হাওয়া হয়ে গেল, তার কোনো হদিশ পেলে? না মহারাজ, আমি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু কোনো খোঁজই পাইনি। তো সব হাম্মকের দল। ওদিকে যে রাজ্যবাসীরা বিপদে পড়ে না খেতে পেয়ে মরছে, সে খেয়াল আছে তোমার? হায় হায় হায়, আমার সর্বনাশ হয়ে গেল। হ্যাঁ? মানিকলাল, তোমার আবার কি হলো? আমার ছাগলগুলোকে কে রাতারাতি নিয়ে চলে গেছে। হ্যাঁ, কে নিয়ে চলে গেছে? আমি জানি না মহারাজ, কে আমার এত বড় সর্বনাশ করলো। আপনি কিছু একটা করুন। একের পর এক সর্বনেশে কাণ্ড ঘটেই চলেছে। মহারাজ, মহারাজ, আপনি কিছু একটা করুন। কেউ কিচ্ছু করতে পারবে না। আমার চাল সবাই বেসামাল। মহারাজ, আজ সকালে এমনিতেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তারপর উঠে দেখি এই কাণ্ড। কি করব কি করব কিছু বুঝতে পারছি না। কি এ তো সর্বনাশের মাথায় বাড়ি। আরে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? কিছু বলো ও মন্ত্রী, আরে ও গোপাল। আমি এ ব্যাপারে কি করব? আমি তো ভেবেই কুল কিনারা পাচ্ছি না যে কি করব। তোমরা সবাই এক্ষুনি সারা রাজ্যে খোঁজ খবর নেওয়া শুরু করে দাও। কে বা কারা প্রজাদের এই চরম সর্বনাশ করে চলেছে। আচ্ছা মহারাজ। কেলে পচা, আরে কেলে পচা। ও কে রে? ও গোপাল দাদা, বলো তা হঠাৎ তুমি আমার বাড়িতে? ঘরে চল, সব বলছি। এ কি গোপাল দাদা, দরজা বন্ধ করতেছো কেন? তোর সাথে কিছু কথা আছে, যেটা 5 কান হলে মুশকিল। এ মা, সি সি সি, এসব কি বলতিস গোপাল দাদা? তোমার কথা মতো আমি চুরি, সামারি, অপহরণ, এসব বাজে কাজ একদম বন্ধ করে দিয়েছি। বিশ্বাস করো তুমি। আচ্ছা তাই বুঝি? তাই এগুলো কে করছে শুনি? বিশ্বাস করো গোপাল দাদা, আমি কিচ্ছুটি জানি না গো। শুধু ভালো কাজের জন্য তুমি চুরি করতে বলো, তখনই আমি করি।
নইলে আমি ওই রাস্তায় আর কোনোদিনও হাঁটবো নি গো দাদা, সত্যি বলতেছি তোমারে। ঠিক আছে, তুই যখন করিসনি তখন কেউ তো একটা করছেই, আর যেই করুক না কেন সেটা তোকেই খুঁজে বের করতে হবে। কি করতে হবে বলো গোপাল দাদা? তোকে আজ রাতে রাজ্যের চারিদিকে পাহারা দিতে হবে। কেউ কোনো পশু পাখি চুরি করে রাজ্য থেকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে কিনা সেটা জানতে হবে। আচ্ছা গোপাল দাদা। ধুর ধুর, যেদিকে তাকাই কিছুই নেই। সেই কখন থেকে চারিদিকে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি। কারো বুঝি খেয়ে দিয়ে কাজ নেই, রাত দুপুরে চুরি করতে বেরোবে। এককালে আমাকেও এই কাজ কত করতে হয়েছে, সেসব স্মৃতি। এত রাতে দূরে ওরা কারা হেঁটে চলেছে? একটু কাছে গিয়ে ঝোপের আড়াল থেকে দেখি তো। ব্যাস, আমাদের হীরা চুনি মানিকের কাজ শেষ। কাল থেকে আবার নতুন রত্নের সন্ধানে যেতে হবে। সবই মন্ত্রী মশাইয়ের দেওয়া অবশ ওষুধের কারসাজি। হ্যাঁ, ঠিক বলেছিস, কিন্তু ওষুধ তো সব শেষ। কালকে থেকে আবার চাইতে হবে। কি সর্বনেশে কাণ্ড! স্বয়ং মন্ত্রী মশাই এই কাজে জড়িত। না, খুব শিগগিরই ব্যাপারটা গোপাল দাদারে গিয়ে জানাতে হবে। সেই কখন থেকে অপেক্ষা করছি, কিন্তু এখনো কেলে পচা এলো না। মনে হচ্ছে আজকে আর চুরি চামারি কিছু হবে না। যাই, ঘুমোতে যাই। দেখি কেলে পচা না? হ্যাঁ, তাই তো। হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা, সব খবর জানতে পেরেছি। আয় ভেতরে আয়। বল গোপাল দাদা, এইসব চুরি করেছে ওই বটা আর ঘটা, আর কাজটা করাচ্ছেন ওই কৃষ্ণনগরের মন্ত্রী মশাই স্বয়ং। হ্যাঁ, মন্ত্রী মশাই? আচ্ছা, আর কি জানতে পেরেছিস? আর কি, ও অবশ অবশ বলছিল, ঠিক বুঝতে পারিনি গো গোপাল দাদা। অবশ? সেটা আবার কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই তোর কাজ করেছিস। আর হ্যাঁ, তুই যে সব দেখেছিস আর আমাকে বলেছিস, এই ব্যাপারটা যেন কেউ জানতে না পারে। তুমি একদম নিশ্চিন্তে থাকো গো গোপাল দাদা, কেউ ঘুণাক্ষরও কিছুটি টের পাবে না গো। এই নে তোর বকশিস, যা বাড়ি যা। মন্ত্রী মশাই, আমি জানি আপনি অনেক পাকা মাথার খেলোয়াড়, কিন্তু এবার শুরু হবে আমার খেলা। আমি গোপাল হলাম দাবার চালে ঘোড়ার আড়াই প্যাঁচ, যে চাল মন্ত্রীর চালও সম্ভব নয়। একের পর এক চুরি হয়ে চলেছে, কিন্তু কারো কোনো হুঁশ জ্ঞান নেই। তোমরা সবাই এক একটা অকর্মার ঢেঁকি। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। আমার সব মুরগি রাতারাতি উধাও হয়ে গেছে মহারাজ। হ্যাঁ, সে কি তোমারও? হায় রে হায়, আমার স্বপ্নের রাজ্যে এ কি দুর্দশা নেমে এলো। মহারাজ, আমার মনে হচ্ছে আপনার বৃহস্পতি শনি মঙ্গল এক গতিতে ঘূর্ণিপাক খাচ্ছে, তাই এই অবস্থা। ওর ছাতা! আমার কি হবে মহারাজ? আমার ছোট ছোট মুরগির চানাগুলো কোথায় চলে গেল মহারাজ? কি গোপাল, তুমি কিছু বলো? তুমি তো এত বিচক্ষণ বুদ্ধিমান প্রজা, তোমার তো এই রাজ্যের বিপদের সময় সকলের পাশে দাঁড়ানো উচিত। আমি নিজেই তো বিপদের মধ্যে ডুবে আছি, আমি কি লোকেদের পাশে দাঁড়াবো? তোমার আবার কিসের বিপদ? আর বলবেন না মহারাজ, আমার এক দুঃসম্পর্কের আত্মীয় আজ সকালে আমাকে একটা গরু দিয়ে বলল, গোপাল, আমি কয়েকদিনের জন্য তীর্থযাত্রা যাচ্ছি, তুমি এই কয়েকদিন ওকে লালন পালন করো। হ্যাঁ, তোমার আবার কোন সুসম্পর্কের আত্মীয় গোপাল? আমার শ্বশুরের বড় মেয়ের দাদার ভগ্নিপতির মামার বোনের ছেলে। কি বললে? তোমার শ্বশুরের বড় মেয়ে? তারপর তারপর
আমার তো ভয় হচ্ছে যদি রাতের বেলা ওই গরুটাও কি ওরকম ভাবে নিয়ে চলে যায়, তখন তো চিরের 22 ফের হয়ে যাবে মহারাজ। আমার গরুর জন্য সুরক্ষার ব্যবস্থা করুন। এই গরু বিদেশি গরু মহারাজ, একদিনে 20 সের দুধ দেয়, চুরি হলে সর্বনাশ হয়ে যাবে। কেন তুমি নিজে গরু পাহারা দেবে? আপনারা তো জানেন আমার কাজের মধ্যে দুই, খাই আর শুই, আর একবার শুলে ঘুমিয়ে মরা। চুনিলাল, তুমি এখন এসো, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার সমস্যার সমাধান করার চেষ্টা করব। আচ্ছা মহারাজ। ওহ, সেনাপতির দ্বারা তো কিছুই হলো না, আবার গোপাল নিজেই এখন বিপদের মধ্যে। উফ, এখন এখন কি আমার পাশে কেউ নেই যে এই প্রজাদের দুর্দিনে আমার কাজে আসবে? মহারাজ, যদি আপনি অভয় দেন তাহলে আমি একবার খোঁজ খবর নিয়ে দেখতে পারি কে বা কারা এই কাজ করছে। আচ্ছা মন্ত্রী, তাই দেখো যত তাড়াতাড়ি সম্ভব এর সমাধান চাই। আমি যে প্রজাদের কষ্ট কিছুতেই মেনে নেব না। যথা আজ্ঞা মহারাজ। বাবা, এটা দেখছি ডাকাতকে দিল সেপাইয়ের কাজ। নে বাবা নে, তোর জন্য যথেষ্ট খাবারের বন্দোবস্ত করে দিয়েছি, এবার আমাকে চোর ধরার বন্দোবস্ত করতে হবে। মোটামুটি এই দূরত্বে গোল করে গর্ত খুঁড়লে এখানে গরু আসতে পারবে না। গর্তে গোবর ভরা হয়ে গেছে, এবার শুধু উপরে শুকনো মাটি ছড়িয়ে দিতে হবে, তাহলেই কেল্লা ফতে। প্রহরী, চটপট মহারাজকে ডেকে আনো, খুব জরুরি দরকার। বলো গোপাল ডাকছে। আচ্ছা, এক্ষুনি ডাকছি। ওই তো গোপালের গরু দেখা যাচ্ছে গাছতলায় বাঁধা। আরে দাঁড়া, আগে অবশ করার ওষুধটা কাপড়ে করে জানলা দিয়ে ছুঁড়ে দি, তারপরে কাজ করতে হবে। চল এবার চট করে গরুটাকে নিয়ে যাই। হ্যাঁ চল। বাবারি, গর্তের মধ্যে পড়ে গেলাম রে। বটা ঘটা তোরা, তার মানে এতদিন ধরে সব গৃহপালিত পোষ্যদের তোরা রাতের অন্ধকারে ধরে নিয়ে যাচ্ছিলি? না আসলে মানে মহারাজ, সবই ওই মন্ত্রী মশাইয়ের বুদ্ধি। প্রহরী, এক্ষুনি মন্ত্রীকে তুলে আন। যথা আজ্ঞা মহারাজ। ছি মন্ত্রী, তুমি এত নীচ কাজ করতে পারলে? রাজ্যের প্রজারা এই পোষ্যদের জন্যই খেয়ে পড়ে বেঁচে আছে, আর তুমি তাদের কি চুরি করছো? আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে ক্ষমা করুন। তুমি আগে বলো, সব প্রজাদের সব পোষ্য পশুরা কোথায়? রাজ্যের দক্ষিণে একটা বড় খামারে সবাই আছে মহারাজ। যাও প্রহরী, যাও, তুমি এক্ষুনি সব পশুদের উদ্ধার করে প্রজাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আচ্ছা মন্ত্রীমশাই, সবই যখন জানা গেল, এখন অবশ্যের ব্যাপারটাও জানিয়ে দিন। মন্ত্রী বলো। আগে মানে একটা অজ্ঞান করা রাসায়নিক ব্যবহার করেছিলাম মহারাজ, তাহলে বেশ কয়েক ঘন্টা অজ্ঞান হয়ে থাকবে আর কেউ কিছুই বুঝতে পারবে না। কই দেখি ওষুধটা।
গোপাল দাদা আমাদের গর্ত থেকে তোলো দাদা, আর কতক্ষণ গোবরের কবরে থাকবো ও গোপাল দাদা। ওই তো মন্ত্রীর জ্ঞান ফিরলেই তোদের তুলে দেবে। আচ্ছা গোপাল, তোমার এই দুঃসম্পর্কের আত্মীয়টা কে? আমি কিন্তু অনেক ভাবলাম, কিন্তু এখনো বুঝতে পারলাম। এটা তো আমারই গরু, মন্ত্রী আর বটা ঘটাকে ধরার জন্য কিনেছিলাম। কিন্তু তুমি যে বললে তোমার শ্বশুরের বড় মেয়ের দাদার ভগ্নিপতির মামার বোনের ছেলে। হ্যাঁ ঠিকই তো বলেছি, আমার শ্বশুরের বড় মেয়ে আমার গিন্নি, আমার গিন্নির দাদা আমার শ্যালক, আমার শ্যালকের ভগ্নিপতি আমি, আর আমার মামার বোন আমার মা, আমার মায়ের ছেলে আমি। তার মানে কি দাঁড়ালো মহারাজ, আমারই গরু, তাই না? হ্যাঁ নয় হ্যাঁ। গোপাল তুমি পারো বটে। 2 3 4 5 6। কি গো, পিছন ফিরে বসে কি তখন থেকে কুটুর কুটুর করছো শুনি? হ্যাঁ কে? ও গিন্নি তুমি? আমায় দেখে গামছা দিয়ে কি ঢাকা দিলে শুনি? অত শত জেনে তুমি কি করবে শুনি গিন্নি? যাও না যাও, তুমি কি নিজের কাজ করো? নিজের কাজ করবো বলেই তো এসেছি। এবার ওঠো দেখি, ওঠো ওঠো, আমি ঘর ঝাড় দেবো। ধুর, কোথাও এক দণ্ড বসে কাজ করার উপায় নেই, যত সব। অমন করে কি দেখছো শুনি? বলো না গো, গামছা দিয়ে কি ঢেকে রেখেছো গো? আমার মাথা আর তোমার মুন্ডু। আমার মানুষটার ভাব গতিক মোটে সুবিধের লাগছে না। 6 পরে 7 8 9। এবার দেখেই ছাড়বো আমার মানুষটা আমার কাছ থেকে কি লুকিয়ে রাখছে। 10। গিন্নি তো এত সহজে পিছন ছাড়ছে না। এই আমার মানুষটা মেয়ে মানুষের মতন বসে বসে আয়না দেখছে। মা গো মা, আমার মানুষটাকে ভূতে পেল নাকি? এই জায়গাটা নিরাপদ, এখানে গিন্নির ভয় নেই, আর আশেপাশে লোকজনও দেখতে পাচ্ছি না। কত পর্যন্ত গুনেছিলাম যেন? কত 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 যা ভুলে গেছি। আবার প্রথম থেকে গোনা শুরু করতে হবে। দেখি 1 2 3। মন্ত্রী আগে বলুন মহারাজ। ভাবছি পরের মাস থেকে আমার রাজসভা সদস্যদের বেতন 1 মোহর করে বাড়িয়ে দেব। বাহ বাহ, এ তো ভালো কথা মহারাজ। যাক, আমার বেতনটাও বাড়বে তার মানে। হ্যাঁ, চারদিকে জিনিসপত্রের যা দাম বেড়েছে, তাতে সময়ের সঙ্গে সঙ্গে বেতন না বাড়ালে না খুব খারাপ দেখায়। আপনি আমাদের কথা কত ভাবেন মহারাজ। আপনার মনটা পুরো সর্ষের তেলের মতন। আমার মন সর্ষের তেলের মতন? হ্যাঁ মহারাজ, সর্ষের তেল যেমন চোখের কাছে ধরলে চোখে জল চলে আসে, তেমনি আপনার মন। আমাদের দুঃখে আপনার মন তো সবসময় কাঁদে। না 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 না, আমাকে তেল মাখিয়ে কোনো লাভ হবে না মন্ত্রী। আমি তোমার বেতন 1 পয়সাও বাড়াবো না। কেন মহারাজ? তুমি কাজের কাজটা কি করো শুনি? খালি তো অকাজ আর অকাজ, অকর্মার ঠিকই কোথাকার। এরকম করবেন না মহারাজ। আমাকেও তো বাজার থেকে চাল ডাল সর্ষের তেল কিনতে হয়। বেতন না বাড়ালে আমার সংসার চলবে কেমন করে মহারাজ? কেন তুমি 1 মাসে যা বেতন পাও তার দ্বিগুণ পয়সা তুমি রাজকোষ থেকে সরাও। তুমি কি ভাবো আমি কিছুই বুঝি না? আমি কি ঘোড়া যে ঘাসে মুখ দিয়ে চলি? এই যে মহারাজ যে সব জানেন সেটা তো আমি জানতাম না। এবার কি করি? 1 2 3 4। এ আবার ছোপের পেছনে বসে অঙ্ক করছে, দেখি তো। 6 7 8। এ কি
এই তো গোপাল। বাহ 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 বাহ, গোপাল তো দেখছি অনেক মোহর জমিয়েছে। 9, 10 আর এই হলো 11, মোট 11 মোহর। বাহ বাবা, বিন্দু বিন্দু জলে যেমন সমুদ্র হয়, তেমন এত সংসারের খরচ সত্ত্বেও মহারাজের দেওয়া এক একটা মোহর জমিয়ে গোপাল মোট 11 মোহর জমিয়ে ফেলল। কিন্তু এটা যদি একবার আমার গিন্নি জানতে পারে, তাহলে এক ঝটকায় আমার সমুদ্র একেবারে পুকুর হয়ে যাবে। না 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 না, অতি কষ্টে জমিয়েছি এগুলো আমি কিছুতেই খরচা করব না। ও, এই ব্যাপার। কিছুতেই এই সিন্দুক ঘরে নিয়ে যাওয়া যাবে না। এক কাজ করি, এটাকে এখানেই মাটির নিচে পুঁতে দিই। এই যে গোপাল, তুমি মহারাজকে দেখেছো? মহারাজ কি? কই না তো। উনি তো এদিকে এলেন, কোথায় যে চলে গেলেন। তা আপনি মহারাজকে খুঁজছেন কেন শুনি? নিশ্চয়ই কোনো মতলব আছে। হ্যাঁ, বলুন। মতলব ছাড়া তো আপনি কোনো কাজ করেন না। সে তো আছেই, তবে মতলব নয়, খবর। একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবরও আছে। আগে কোনটা শুনবে বলো? আগে ভালো খবর। তবে শোনো, পরের মাস থেকে মহারাজ রাজসভার সদস্যদের বেতন 1 মোহর করে বাড়িয়ে দেবেন বলেছেন। বাহ 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 বাহ। আর খারাপ খবর? আর খারাপ খবরটা হলো, মহারাজ বলেছেন আমার বেতন বাড়াবেন না। এ তো আরো ভালো খবর। কি বললে গোপাল? গোপাল এক কথা বারবার বলে না মন্ত্রী মশাই। যাক, এতদিনে ভগবান মুখ তুলে চেয়েছেন। এবার আমার সমুদ্রের জল আরো বাড়বে বলে মনে হচ্ছে। যাই, এবার বাড়ি যাই। দারুণ একটা সুযোগ পেয়েছি গোপালের পেছনে লাগার। না 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 না, এই সুযোগ কিছুতেই হাত ছাড়া করব না আমি। মহারাজ, মহারাজ, ও আপনি এখানে? এটা কি মহারাজ? এটা গোপালের সিন্ধু। এই দেখো মন্ত্রী, গোপাল কত মোহর জমিয়েছে। ওরে বাবা, এই যে অনেক মোহর। আপনি এটা পেলেন কোথায় মহারাজ? গোপাল ওর গিন্নির ভয়েই এই সিন্ধুকটা এখানে মাটি চাপা দিয়ে গেছিল। বাহ বাহ, আপনি যদি বলেন তাহলে এই সিন্দুকটা আমার কাছে রেখে দিতে পারেন মহারাজ। সত্যি বলছি, আমি একটা মোহরও বার করব না। না 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 না, জেনে শুনে আমি বিড়ালের কাছে মাছ জমা রাখবো না। তাছাড়া এটা গোপালের সৎ পথে জমানো মোহর। তাহলে এটা নিয়ে কি করবেন এবার? গোপালকে ফিরিয়ে দেবেন? না 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 না, গোপালকে বুদ্ধির চোরে প্রমাণ দিয়ে ওর নিজের সিন্ধুক ফিরিয়ে নিয়ে যেতে হবে। এইভাবেই আমি গোপালের বুদ্ধির পরীক্ষা দেব। হ্যাঁ, সেটা কেমন করে? দেখোই না শুধু। ওই তো গোপাল দাদু এসেছে। ও গোপাল দাদু, আজ আমাদের মাখা সন্দেশ খাওয়াবে বলেছিলে, সন্দেশ এনেছো? হ্যাঁ, আজ নয়, আমি বলেছিলাম পরশুদিন খাওয়াবো। ও, আমাদের বাচ্চা পেয়ে বোকা বানাচ্ছ না? এই রে, আমার চালাকি ঠিক ধরে ফেলেছে দেখছি। এবার ওদের পেট ভরে মাখা সন্দেশ খাইয়ে দিয়ে এসো। চল চল চল, আজ তোদের ভোলা ময়রার দোকানে নিয়ে গিয়ে পেট ভরে মাখা সন্দেশ খাওয়াবো। কি মজা, কি মজা! চল চল চল। ও প্রহরী, আগে বলুন মহারাজ। কৃষ্ণনগর রাজ্যে ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করে দাও যে মহারাজ কৃষ্ণচন্দ্র একটা মোহর ভর্তি সিন্ধুক পেয়েছেন। এটা যার সিন্ধুক সে যেন উপযুক্ত প্রমাণ দিয়ে নিজের সিন্ধুক ফিরিয়ে নিয়ে যায়। এবার গোপালের মাথায় আকাশ ভেঙে পড়বে। হ্যাঁ, আহ, কি সুন্দর খেতে গো গোপাল দাদু। ভোলার দোকানের মাখা সন্দেশ। জিন্দাবাদ জিন্দাবাদ। শোনো শোনো শোনো,
মহারাজ কৃষ্ণচন্দ্র একটা মোহর ভর্তি সিন্দুক কুড়িয়ে পেয়েছেন। মহারাজের আদেশ, ওটা যার সিন্দুক সে যেন মহারাজের কাছে উপযুক্ত প্রমাণ দিয়ে নিজের সিন্দুক ফিরিয়ে নিয়ে যায়। শোনো শোনো শোনো। কি হলো গোপাল, জল দেবো? জল জল আমার মাথায় দাও। মোহরবর্তী সিন্ধুক গেল রে, গেল 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 গেল। ওরে বাবা, গোপাল দাদুর আবার কি হলো রে? কে জানি, চল তো গিয়ে দেখি। আরে 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 মাখা সন্দেশের পয়সাটা কে দেবে? যা, দাদুও গেল, আবার নাতি নাতনিরাও গেল, আর আমার মাখা সন্দেশের দামও গেল। হায় হায় হায়, আমার সিন্ধুক, আমার জমানো মোহর। কি হয়েছে গোপাল দাদু, কাঁদছো কেন তুমি? কাঁদছি কি আর সাধে রে, আমার জমানো সমুদ্র আমাকে ছেড়ে চলে গেছে রে। আমাদের রাজ্যে সমুদ্র আছে, জানতাম না তো। ওরে এই সমুদ্র সেই সমুদ্র নয় রে, আমার জমানো না না না, বাচ্চাদের সামনে মোহরের কথা বলা যাবে না, না হলে এই খবর সোজা গিন্নির কাছে পৌঁছে যাবে। গোপাল দাদু চুপ করে গেলে কেন? তোরা বাড়ি ফিরে যা, আমাকে আমাকে এক্ষুনি একবার রাজবাড়িতে যেতে হবে। গোপাল তো এখনো এলো না মহারাজ। আসবে আসবে, গোপালের কানে খবরটা পৌঁছলে গোপাল ঠিকই আসবে। মহারাজ মহারাজ মহারাজ, ওই তো গোপাল, বলতে না বলতেই হাজির। মহারাজ মহারাজ। কি হলো গোপাল, আহা হাঁপাচ্ছ কেন? ওটা ওটা আমার সিন্ধুক, ওতে আমার জমানো মোহর আছে। যেই মোহরের কথা শুনেছে অমনি লাফাতে লাফাতে চলে এসেছে। আমার সিন্ধুক, তাই আমি আসবো না তো কে আসবে শুনি? ওটা তোমার সিন্ধুক, তা কি প্রমাণ আছে শুনি? প্রমাণ 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 দিতে না পারলে ওই সিন্ধুক আমি যে তোমাকে ফিরিয়ে দেব না গোপাল। আগে প্রমাণ দাও, তারপর সিন্ধুক পাবে। যে অনেক কষ্টে গিন্নির চোখ এড়িয়ে ওই 11টা মোহর জমিয়েছি মহারাজ। আমার এই টিনের সিন্ধুকটা আমি মাটির নিচে পুঁতে রেখেছিলাম। তাতে কি, সে তো সবাই মাটির নিচেই সিন্ধুক লুকিয়ে রাখে। আমার জমানো মোহর আমায় ফিরিয়ে দিন মহারাজ, না হলে আমাকে পথে বসতে হবে। না 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 না, আগে প্রমাণ করো ওটা তোমার সিন্ধুক, তারপর। মহারাজ, আমি আমি গরিব মানুষ, এমনিতেই মাত্র 11টা মোহর জমাতে পেরেছি। মোহরগুলো রাখার মতো ভালো সিন্ধুকও নেই, একটা টিনের সিন্ধুক, তা আবার ফুটো ফাটা। মহারাজ মহারাজ, আমার মোহরগুলো ফিরিয়ে দিন, লক্ষ্মী মহারাজ। অত তেল দিয়ে লাভ নেই গোপাল। তাহলে আমার সিন্ধুক আমাকে ফিরিয়ে দেবেন না? প্রমাণ না দিলে দেব না। অনেক কষ্টে জমানো মোহর, মোহরে নাম লিখেও রাখিনি, প্রমাণটা দেব কি করে? সেসব আমি জানি না, প্রমাণ না দিলে কিন্তু সিন্ধুক পাবে না, আর এটাই হলো আমার শেষ কথা। যাও গোপাল, বাড়ি ফিরে যাও, পরের বার প্রমাণ নিয়ে এসো, না হলে ওই সিন্ধুক রাজবাড়িতেই থাকবে, বুঝেছো? বেশ, আমিও ছেড়ে দেব না, এই বলে দিলাম। পরের বার আসলে প্রমাণ নিয়েই আসবো। গোপালকে এবার আচ্ছা জব্দ করেছি। ঠিক বলেছেন মহারাজ, ভাগ্যিস গোপাল যখন সিন্ধুকটা মাটির নিচে পুঁতে রাখছিল তখন আপনি সেটা দেখেছিলেন, না হলে গোপালের পিছনে লাগা রাস্তাটা আপনি পেতেনই না। ভাগ্য মন্ত্রী, একেই বলে ভাগ্য। ভাগ্যিস আমি সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত হয়েছিলাম। এসব তাহলে মহারাজের কাণ্ড। লুকিয়ে রাখা সিন্ধুক মাটি খুঁড়ে বার করে বলে কিনা মোহর ভর্তি সিন্ধুক কুড়িয়ে পেয়েছেন। দাঁড়ান মহারাজ, এবার আমি এমন খেলে দেখাবো যে আর কোনোদিন আপনি গোপালের পিছনে লাগতে আসবেন না। ছাড়বো না, ছাড়বো না আপনাকে মহারাজ। গোপালের জমানো মোহর গোপাল ফিরিয়ে নেবেই, এত সহজে আমি হার মানব না। বলে কিনা আগে প্রমাণ দাও, তারপর সিন্ধুক দেবো। সাপের 5 পা দেখেছে, 5 পা। ইস, আমার সিন্ধুকেরও যদি পা থাকতো তাহলে কি ভালোই না হতো। আমি ডাকতাম আর আমার সিন্ধুক আমার কাছে ফিরে আসতো। সিন্ধুকের 5 পা,
সিন্দুকের 5 পা। পেয়েছি পেয়েছি। এবার সাপের মতন আমার সিন্দুকেরও 5 পা গজাবে। আর গোপাল ভাঁড়ের সিন্দুক আবার গোপাল ভাঁড়ের কাছে ফিরে আসবে। তাও আবার হেঁটে হেঁটে। এই ন্যাপলা, গুলটে, পুঁটি, ট্যাপা আর পুচকে, এদিকে আয়, কাজ আছে। তোদের আমার একটা কাজ করে দিতে হবে। কাজটা করে দিলে আবার মাখা সন্দেশ খাওয়াবো। বলো বলো গোপাল দাদু কি করতে হবে? কি পারবি তো? পারবো গোপাল দাদু। বেশ, ঠিক সময়ে কাজটা শুরু করে দিস। এবার জমবে খেলা। ব্যাস, এবার ওই গুবরে পোকাগুলোই খেল দেখাবে। এত রাতে আওয়াজ হচ্ছে কোথায়? এই এই এসব কি হচ্ছে? থাম বলছি, থাম থাম বলছি। মহারাজ, ও মহারাজ, তাড়াতাড়ি আসুন। রানীমা, তাড়াতাড়ি আসুন। আপনাকে আর আমাকে কারা যেন ডাকছে। হ্যাঁ হ্যাঁ, চলো তো গিয়ে দেখে আসি। কি হয়েছে বাচ্চারা? এত রাতে ডাকাডাকি করছো কেন? এমনি, আমরা তো আপনাকে ওই শুভরাত্রি বলতে এসেছিলাম। চলি। ব্যাস, এবার সিন্দুকের নিচের ফুটোর ভিতরে গুবরে পোকাগুলোকে বসিয়ে দিলাম। এবার যা করার এরাই করবে। আজ গোপাল ভাঁড় রাজবাড়িতে যাচ্ছে, তবে খালি হাতে নয়, সঙ্গে আছে এইটা। এটা হলো মোক্ষম প্রমাণ। এবার মহারাজ দেখবেন গোপালের সিন্দুকের 5 পা। ওই তো গোপালও এসে গেছে। কি গোপাল, আজ সঙ্গে করে প্রমাণ নিয়ে এসেছো তো? আগে তা এনেছি। আমার রাজসভার বাকি সদস্যরাও দাবি করছে ওই 11টা মোহর ভরা টিনের সিন্দুকটা নাকি ওদের। হ্যাঁ, ওটা আমার সিন্ধুক। না 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 না, ওটা আমার সিন্ধু। হতেই পারে না, ওটা আমার সিন্ধুক। নো নো নো, ওটা আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে প্রমাণ দাও তো, যে সঠিক প্রমাণ দিতে পারবে সিন্দুকটা। প্রমাণের কথা শুনে সবাই আকাশ থেকে পড়লেন বলে মনে হলো। বেশ, কাউকেই প্রমাণ দিতে হবে না, কারণ ওই সিন্দুকটা আমার। আমি ছাড়া কেউ তো প্রমাণ দিতে পারবে না। তাই নাকি? তা এই সিন্দুকটা যে তোমার, তার কি কোনো প্রমাণ আছে গোপাল? আছে মহারাজ, আছে। এতদিন আপনি সাপের 5 পা দেখার কথা শুনেছেন, এবার দেখবেন গোপালের সিন্দুকেরও 5 পা। হ্যাঁ, সিন্ধুকের 5 পা? হ্যাঁ নয়, হ্যাঁ, আমার সিন্দুক আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে হেঁটে হেঁটে চলে আসবে। বিশ্বাস না হলে সিন্দুকটা কাঁচের বাক্স থেকে বাইরে বার করে রাখুন, মেঝেতে রাখুন, দেখবেন সিন্দুক নিজে থেকে হেঁটে হেঁটে আমার কাছে চলে আসবে। আমাকে কি তুমি রূপকথার গল্প শোনাচ্ছ? হ্যাঁ, সিন্দুকের পা গজাবে আর সিন্দুক তোমার কাছে হেঁটে হেঁটে আসবে। মহারাজ, গোপাল মোহরের লোভে পাগল হয়ে গেছে। আগে সেটা একটু পরেই প্রমাণ হয়ে যাবে, আগে আমাকে প্রমাণ দেওয়ার সুযোগটা তো দিন। বেশ বেশ, মন্ত্রী, সিন্দুকটা কাঁচের বাক্স থেকে বাইরে বার করে রাখো তো।
এ তো গোবর। কি পচা গোবরের গন্ধ রে বাবা। আয় আয় বাবা আয়, ফিরে আয় আমার কাছে। আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলি? আয় আয়। কি সর্বনাশ, এ তো জাদু। কি করে হলো এসব? এই দেখুন, আমার সিন্ধুক আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে চলে এসেছে। এই গোপাল, আমি জানি এটা তোমার সিন্ধুক, আমি তোমার সিন্ধুক তোমাকে ফিরিয়ে দিলাম, কিন্তু তার আগে বলো তো এই অসাধ্য সাধন কি করে করলে তুমি? আগে বুদ্ধির জোরে মহারাজ। এই দেখুন, এ তো গুবরে পোকা। ঠিক বলেছেন বিজ্ঞানী। ও এই ব্যাপার, কিন্তু গুবরে পোকাগুলো আমাদের কাছে না এসে তোমার কাছে এলো কেন? কারণ এটাই গুবরে পোকাদের প্রিয় খাবার। ওরা খাবারের গন্ধ শুঁকে আমার কাছে এসেছে। দারুণ গোপাল, দারুণ দারুণ বুদ্ধি খাটিয়েছ তুমি, সত্যি ধন্য তুমি। কিন্তু তুমি এই নিরীহ গুবরে পোকাদের কষ্ট দিয়েছো গোপাল, তাই গোপালের শাস্তি হওয়া উচিত মহারাজ। আগে গুবরে পোকাদের কোনো কষ্ট দিইনি আমি। গুবরে পোকা হলো সবচেয়ে শক্ত পোকা, ওদের গায়ের জোর অনেক। একটা গুবরে পোকা একটা ভারী কাঁসার বাটিকে একা টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, আর এতগুলো গুবরে পোকা মিলে সামান্য একটা টিনের ছোট্ট সিন্ধুক টেনেছে। এটা কিন্তু গোপাল ঠিক বলেছে মহারাজ। এই গুবরে পোকারা খুব শক্তিশালী হয়, ওদের কোনো কষ্ট হয়নি। তবে ওদের আমি এমনি এমনি ছেড়ে দেব না, ওদের খাবার খাইয়ে তবে ছাড়বো। সাবাস গোপাল, সাবাস। এই না, আরো 100 মোহর তোমার পুরস্কার। তোমার মাথায় যেমন বুদ্ধি, তেমন মনেও তেমনি দয়া। কিন্তু মহারাজ, চুপ! তুমি আর একটা কথাও বলবে না। তোমার মাথায় না গোবর পোড়া আছে, বেশি বকবক করলে গুবরে পোকাদের তোমার মাথায় ছেড়ে দেবো। ওরে বাবা রে। আমাদের ডেকেছেন মন্ত্রী মশাই? হ্যাঁ রে শোন, কথা আছে। বলছি কি যে কদিন পরেই তো সরস্বতী পুজো। তাতে আর আমাদের কি? আমরা তো আর ওই লেখাপড়া জানি না, আর ওই পুষ্পাঞ্জলিও দেব না। কথার মাঝে এমন ফটাং ফটাং করে কথা বলিস না, শুনলে না গা পিত্তি জ্বলে যায়। আহা, রাগ করছেন কেন মন্ত্রী মশাই? ঘটার ঘটে যে বুদ্ধি কম সে তো আপনি ভালো করেই জানেন। কোথায় যে কি বলতে হয় মুখ্যটা সেটাও জানে না, তাই ওর কথায় কান্না দিয়ে বলুন তো কি বলতে চান। ভাবছি এবার আমার বাড়িতে সরস্বতী পুজো করব। আপনার বাড়িতে সরস্বতী পুজো? বাহ 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 বাহ, এটা খুব ভালো কথা। আমরা এসে পেট ভরে প্রসাদ খাবো। কিন্তু মন্ত্রী মশাই, হঠাৎ করে সরস্বতী পুজো করবেন কেন? তাতে তো বিস্তর খরচ। আপনি তো আবার বাঁ হাতের রোজগারে বিশ্বাসী, খরচ করছেন না। ঘটার সঙ্গে থাকতে থাকতে না তুইও দেখছি দিনকে দিন একটা ছাগল হয়ে যাচ্ছে রে। নিজের পয়সায় পুজো করতে যাব কেন? পুজো করব মহারাজের পয়সায়, আর পুজো করার সুবাদে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া আর কিছু পয়সা ট্যাকস্ত করে নেব। কিরে, কিছু বুঝলি? কি করে বুঝবো বলুন? আপনার কথায় না আছে লেজা, না আছে মুড়ো, মধ্যিখান থেকে বললে কিছু আর ধরা যায়? তাহলে পরিষ্কার করেই বলছি, গত কয়েকদিন ধরে রাজবাড়িতে চুনকাম হচ্ছে। সে তো জানি, টাকা থাকলে ভূতের বাপেরও শ্রাদ্ধ হয়, আর রাজবাড়িতে বছর বছর চুনকাম তো হবেই। বাজে না বকে আমার কথাটা শোন। হ্যাঁ বলুন। মিস্ত্রিকে ভুজুং দিয়ে এমন বন্দোবস্ত করেছি না বাবা, সরস্বতী পুজোর আগে চুনকামের কাজ কিছুতেই শেষ হবে না। কিন্তু রাজবাড়িতে চুমকাম শেষ হওয়া আর না হওয়ার সঙ্গে সরস্বতী পুজোর কি সম্পর্ক? ওরে মাথা মোটা, এতদিন সরস্বতী পুজো কোথায় হতো? রাজবাড়িতে। আর চুনকাম শেষ না হলে ওই ধুলো ময়লার মধ্যে ওখানে কি সরস্বতী পুজো করা যাবে? এটা একেবারে
একেবারে খাঁটি কথা বলেছেন। তাই ভাবছি মহারাজকে ভুজুং ভাজুং দিয়ে ওই পুজো এবার আমার বাড়িতে সরিয়ে নিয়ে আসবো। বাবা, খরচ মহারাজের আর মোচ্ছব আমাদের। কি মাথা খেলিয়ে কেমন একটা বুদ্ধি বের করেছি বল? বাবারে বাবারে বাবা, কি জমাটে বুদ্ধি! মন্ত্রীমশাই, মাঝে মাঝে মনে হয় আপনার মাথাটাই শুধু সোনা দিয়ে বাঁধানো নয়, মাথার ভেতরের কলকবজাগুলো সব সোনা দিয়ে তৈরি। তা বলুন, আমাদের কি করতে হবে? রাজবাড়ির পুজো আমার বাড়িতে চলে এলে তোদের কিন্তু খুব খাটাখাটুনি করতে হবে। মনে রাখবি, গোপাল যেন এর ভেতর একেবারে মাথা গলাতে না পারে। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা তো আছি, আপনার অন্ধের জ্যোষ্ঠী আর অন্ধকারের আলো। আমরা ভালো, আপনি কালো, না মানে আপনিও ভালো। গিন্নি, তাড়াতাড়ি ভাত দাও দেখি, আজ একটু সময় মতো রাজসভায় পৌঁছতে হবে, বুঝলে? রাজসভায় আজ কি এমন কাজ আছে গো? বারে, ভুলে গেলে? কদিন বাদেই তো সরস্বতী পুজো, সেই নিয়ে এই মহারাজ আজ আলোচনা করবেন, বুঝলে? ও, সরস্বতী পুজো? তা ভাত আমি দিতেই পারি, কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে। হ্যাঁ, কি কথা গিন্নি? এবারে সরস্বতী পুজোতে আমাকে একটা বাসন্তী রঙের শাড়ি কিনে দিতে হবে। বাসন্তী রঙের শাড়ি তোমাকে? বারে, আমার বুঝি বাসন্তী রঙের শাড়ি পরতে স্বাদ হয় না? তুমি তো ফি বছর পুটিকে বাসন্তী রঙের শাড়ি কিনে দাও। হ্যাঁ, দিই তো। তাহলে এবছর আমাকেও কিনে দিতে হবে। হ্যাঁ, এই বলে দিলাম। না, দিতে কোনো আপত্তি নেই, তবে কি না ওই বাসন্তী রঙের শাড়ির সঙ্গে একটা বর্ণ পরিচয় কিনে দেবো। হ্যাঁ, বয়ে বাসন্তী শাড়ি আর বয়ে বর্ণ পরিচয়, রোজ সকাল সন্ধে বই খুলে পড়তে বসবে। হ্যাঁ, পড়ো না আমার, এই বয়সে আমি পড়তে বসবো? হ্যাঁ, বসবেই তো। বলি, সরস্বতী পুজোর দিন বাসন্তী রঙের শাড়ি পরে কারা? যেসব খুকিরা পড়াশোনা করে তা। তাই বাসন্তী রঙের শাড়ি পেতে হলে মন দিয়ে পড়াশোনা করতে হবে, দুবেলা আমায় পড়া দিতে হবে। তোমার বাসন্তী রঙের শাড়ি আমায় কিচ্ছু দিতে হবে না, তোমায় যাও। আরে, ভাতের হাঁড়ি নামিয়ে নিয়ে চলে যাচ্ছ কোথায়? আরে ও গিন্নি, আমার ভাত। দেখছি আচ্ছা ঝামেলা, এক্ষুনি তো প্রলয় কাণ্ড ঘটিয়ে ছাড়বে। না, যেমন করেই হোক শ্বশুর মশাইয়ের এই পাগল মেয়েটাকে ঠান্ডা করতে হবে। আরে রোগিনী, গিন্নি গো, আরে গোপাল দাদু, ও গোপাল দাদু। বোঝো, এদিকে গিন্নি, অন্যদিকে নাতি নাতনির দল। বল, কি বলবি? বলতে এসেছি যে কদিন বাদই তো সরস্বতী পুজো। তো অন্যবারের মতো এবারেও রাজবাড়িতে ঘটা করে সরস্বতী পুজো হবে তো? আরে আশ্চর্যের কথা শোনো, ঘটা করে সরস্বতী পুজো হবে না কেন? এবার কিন্তু আমায় আলপনা আঁকতে দিতে হবে। হ্যাঁ গো দাদু, পুটি না খুব সুন্দর আলপনা আঁকতে শিখেছে। ঠিক আছে ঠিক আছে, তাই হবে, পুটি আলপনা দেবে। তোরা এখন যা তো বাপু, আমায় আবার এক্ষুনি নিয়ে খেয়ে রাজসভায় যেতে হবে। আরে আজকে তো এই পুজো নিয়েই রাজসভায় আলোচনা আছে। তাহলে এখন আমরা আসছি দাদু, আমার আলপনা দেওয়ার কথাটা কিন্তু মনে রেখো। রাখবো রে বাবা, রাখবো। এখন তোরা আয় তো দেখি। গিন্নি, আরে ও গিন্নি, কি হলো কি? এমন করে গিন্নি গিন্নি করে পাড়া মাথায় করে তুলছো কেন? হ্যাঁ, আমি কি মরে গেছি নাকি? হ্যাঁ, বালাই ষাট, তুমি মরবে কেন? কিন্তু মুখের সামনে ভাতের থালা না পেলে আমি যে মরে যাবো গিন্নি। কিন্তু আমার শাড়ি দেবো দেবো দেবো, কিনে দেবো। কিন্তু এই বয়সে আর এরকম ভারী চেহারায় বাসন্তী রঙের শাড়িতে তোমায় যে বড়ই বিদ্যে লাগবে গিন্নি। কি কি বললে? না, বলছিলাম কি, তুমি একটা ডুরে শাড়ি নাও, লাল পেড়ে শান্তিপুরে ডুরে কাটা শাড়ি। ও যা মানাবে না তোমায়, সত্যি বলছি, যে দেখবে সে আর চোখ ফেরাতে পারবে না গিন্নি। মরণ কথা চিনি, দেখো যাও নে এসো, আমি ভাত বাড়ছি, যাও। যাক বাবা, শান্ত হলো। বউ শান্ত মানে জগৎ শান্ত। হ্যাঁ, যে জন্য তোমাদের সকলকে আজ রাজসভায় আসতে বলেছি। এই কদিন বাদেই তো মা সরস্বতীর পুজো। আমি কিন্তু এবছর আগে ভাগেই পূজার ফর্দ তৈরি করে রেখেছি মহারাজ। সে তো রেখেছো, কিন্তু পুজোটা এবার কোথায় হবে সেটা নিয়ে কিন্তু একটা বড়সড় সমস্যা তৈরি হয়েছে। তার মানে আমার কৌশল মতোই সব কিছু এগোচ্ছে। কি সমস্যা মহারাজ? একবার মুখ ফুটে বলে ফেলুন, দেখুন
আপনার এই মন্ত্রী সেই সমস্যার সমাধান করতে পারে কিনা। মানে তোমরা তো সকলেই জানো যে রাজবাড়িতে চুনকাম মানে রগ হচ্ছে। তা আশা করেছিলাম সরস্বতী পুজোর আগেই চুনকামের কাজটা শেষ হয়ে যাবে, কিন্তু কাজের যা গতি তাতে তো মনে হচ্ছে না যে সরস্বতী পুজোর আগেই কাজটা শেষ হবে। আর বাড়ি জুড়ে ধুলো ময়লার মধ্যে কি ঠাকুর পুজো হয়? আচ্ছা তোমরাই বলো। না মহারাজ, এভাবে পুজো হয় না। তাহলে পুজো কোথায় হবে? আমি একটা কথা বলবো মহারাজ। বলো বলো বলো। বলছিলাম কি, এই রাজ্যে রাজার পরেই তো মন্ত্রীর স্থান, তাই রাজবাড়িতে অসুবিধে থাকলে আমার বাড়িতে হোক। তোমার বাড়ি? হ্যাঁ মহারাজ, আমার বাড়ি। কোনো ধুলো ময়লা নেই, একেবারে ঝকঝকে তকতকে। আপনি শুধু টাকা দিয়ে দিন, দেখবেন ভিড় ঝঞ্ঝাটে পুজো মিটে যাবে। এইবার বোঝা গেল পুজোর ব্যাপারে মন্ত্রী মশাইয়ের এত উৎসাহ কেন। আমি একটা কথা বলবো মহারাজ। এই সেরেছে, টেকো গোপাল আবার কি বলতে চায়? বলো বলো, কি বলতে চাও? আমি বলি কি, পুজো যখন রাজবাড়িতে করা যাবেই না, তখন পুজো হোক পাঠশালায়, বিদ্যাস্থানে বিদ্যাদেবীর আরাধনা। বাহ 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 বাহ, ভালো হবে ভালো হবে, খুব ভালো হবে। এই না হয়ে গোপালের মাথা। কি তোমরা সবাই কি বলো? ভালো হবে মহারাজ। ব্যাস হয়ে গেল, আমার বাড়া ভাতে বদমাস টেকোটা ঠিক ছাই ঢেলে দিল। কিন্তু মহারাজ, পাঠশালায় তো জায়গা কম, ওইটুকু জায়গায় কি পুজো করা যাবে? কেন যাবে না মন্ত্রী মশাই? পুজো তো ছোটদের, ছোটরা তো আর বড়দের মতো জায়গা নিয়ে মারামারি করে না। দেখবেন পাঠশালায় পুজো করতে কোনো অসুবিধে হবে না। তাহলে এই কথাই রইল, পাঠশালায় বিদ্যাদেবীর আরাধনা হবে। গোপাল, তুমি কিন্তু জোগাড় যন্ত্র সব শুরু করে দাও। সেসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। আমার নাতি নাতনিরা তো সরস্বতী পুজো করার জন্য যাকে বলে একেবারে মুখিয়ে আছে। কুটি তো আবার পুজোর জায়গায় আলপনাও আঁকতে চাইছে। বাহ বাহ বাহ, খুব ভালো ভালো ভালো। এবার তাহলে পুজো ওদেরকেই করতে দাও। ওরাই গোছাক, ওরাই মালা গাথুক, ফল কাটুক, আলপনা দিক। আমরা বড়রা শুধু ওদের উৎসাহ দিয়ে যাবো। এই পণ্ডিত, তোমার আবার এসবে কোনো আপত্তি নেই তো? না মহারাজ, কোনো আপত্তি নেই আমার। ভুল ত্রুটি কিছু হলে আমি তো আছি, শুধরে দেবো। বাহ বাহ বাহ, খুব ভালো ভালো ভালো। ব্যাস, কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। আর সব কিছু হলো ওই বেটা পেট মোটা টেকোটার জন্য। দাঁড়াও, এমন পেঁচ কষবো না, পুজো করা একেবারে মাথায় উঠে যাবে। গিন্নি, আরে ও গিন্নি, আরে কোথায় গেলে গো? কি হলো কি? যাচ্ছ কেন? এই না, দেখো কি এনেছি। উমা, এত শাড়ি? হ্যাঁ শাড়ি, বাসন্তী রঙেরটা পুটির আর লাল পেড়ে ডুরে শাড়িটা তোমার। কি পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে গো। লাল পেড়ে ডুরে কাটা শাড়ি, তাই এখন শুধু ভাব আর নয় আড়ি। যাও যাও যাও, কচি কড়াইশুঁটি আর তেল দিয়ে চারটি মুড়ি মেখে আনো তো দেখি, খুব খিদে পেয়েছে। আমি এক্ষুনি আনছি। হ্যাঁ কি গো দাদু, রাজবাড়িতে পুজোর কথা হলো? আরে হ্যাঁ হয়েছে, আর একটা নতুন খবরও আছে। কি খবর দাদু? রাজবাড়ির বদলে এবার পুজো হবে তোদের পাঠশালায়। বাহ বাহ, কি মজা! আর পুজোর সব জোগাড় যন্ত্র করবি তোরাই। কেউ ফুল তুলবি, কেউ মালা গাঁথবি, কেউ ফল কাটবি। আর আমার আলপনা? আঁকবি তো, এমন সুন্দর করে আলপনা আঁকবি যাতে মহারাজ দেখে একেবারে মুগ্ধ হয়ে যান। তোরা ঠিক করে নে কে কি করবি। আমি ফুল তুলে আনবো। আমি মালা গাঁথবো, আর টেপা লাল নীল কাগজ দিয়ে শিকলি বানাবে। পুজোর আগের দিন আমি আলপনা দেব, আর পুজোর সকালে ফল কাটবো। ব্যাস, তাহলে তো হয়েই গেল পাঠশালায় একেবারে জমজমাট পুজো। কুমন মশাইয়ের বাড়িতে ঠাকুর গড়ার বায়না দিয়েছো তো? বায়নারও দেওয়াই আছে, তবে আজই একবার গিয়ে পাকা কথাটা বলে আসবো। দেখো ঠাকুরের মুখটা যেন খুব ভালো হয়, আর হাঁসটা যেন বেশ বড় সড়ো হয়। হ্যাঁ আরে বাবা, হবে হবে, সবকিছু খুব ভালো করে হবে। এই নাও মুড়ি। হ্যাঁ দাও, আয় মুড়ি খেতে খেতে পুজোর অন্য কথাগুলো সেরে নে। তাহলে আর কি হবে, চল ঘটা, শীতের সন্ধ্যায় কাঁথায় মুড়ি দিয়ে শুয়ে পড়ি। কেন কেন, কাঁথা মুড়ি দিয়ে শোয়ার কথা আসছে কেন? বারে, আপনি তো বললেন যে পুজো হচ্ছে পাঠশালায়, আর আপনার সব আশা ভাসিয়ে দিয়ে মহারাজ সব দায় দায়িত্ব ওই গোপাল আর তার নাতি নাতনিদের দিয়ে দিয়েছেন। যতই দায় দায়িত্ব দিক না কেন, শেষ অবধি ওই পুজো হবে না। মানে আমি সবকিছু ভন্ডুল করে দেব। মানে? আয় চুপি চুপি বলি, আয়।
বাবারি বাবারি বাবা, কি বুদ্ধি! না মন্ত্রী মশাই, আগে বলেছিলাম আপনার মাথার ভিতরের কলকবজাগুলো সব সোনা দিয়ে তৈরি। এখন বলছি তার মধ্যে কটা হিরেও বসানো আছে। নিজের বাড়িতে নিজের মতো করে পুজো করব বলে মহারাজের কাছ থেকে কিছু অর্থ সাহায্যও নিয়ে আসবো। আবার পাঠশালার পুজো পণ্ড হয়ে যাওয়ার পর দেখবেন দলে দলে লোক আপনার এখানে সেই পুষ্পাঞ্জলি দিয়ে যাবে। টেকো গোপাল এসব দেখবে আর আঙুল চুষবে। আচ্ছা আচ্ছা, ওই কুমোর কি আপনার এইসব শেখানো কথা বলতে রাজি হবে? আরে হাতে একটা টাকা গুঁজে দিলেই দেখবি ঠিক রাজি হয়ে যাবে। তোরা শুধু আসল কাজটা করে দিবি। আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আগের রাতে আমরা যাব। আর তাহলে এখন আয়। তা তো প্রণাম মহারাজ। আরে মন্ত্রী জি, বলো কি বলবে? আগে মহারাজ, কাল রাতে একটা কাণ্ড হয়েছে। কাণ্ড? কি আবার কাণ্ড? রাতের বেলা ঘুমের মধ্যে আপনার বৌমা স্বপ্নে মা সরস্বতীকে দেখেছে। মা সরস্বতী স্বপ্ন? এ তো খুব পুণ্যের কথা। স্বপ্নে মা নাকি পুজো চেয়েছেন। তাহলে করে ফেলো। কিন্তু কি করে করব মহারাজ? ছোটখাটো করে করতে গেলেও তো অর্থের দরকার। এদিকে আমার হাত যে একেবারে খালি। ঠিক আছে ঠিক আছে, সেসব নিয়ে চিন্তা করতে হবে না। যা যা দরকার হবে বলো, আমি দিয়ে দেবো। আপনি আমাকে বাঁচালেন মহারাজ। এই মুহূর্তে আমার পুজো করার সামর্থ্য নেই শুনে আপনার বৌমা এমন কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে যে কি বলবো। না না, তাকে কান্নাকাটি করতে বারণ করে দাও। আরে আমি আছি তো নাকি? সেটাই তো আমার সব থেকে বড় ভরসা মহারাজ। প্রাচীন বটগাছের মতো এমন মাথার ওপর পাতার ছাতা ধরে দাঁড়িয়ে আছেন যে একটুও রোদের তাপ লাগে না। আপনি তো আর বুঝতে পারলেন না, হাল কেটে কত বড় কুমিরকে ঢুকতে দিলেন। তাহলে তাহলে আমি আমি আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। কি গো পোটো, মহারাজের বায়না দেওয়া প্রতিমার কাজ আর কত দূর? এই তো হচ্ছে, পুজোর আগের দিন সন্ধেবেলা পেয়ে যাবে। না 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 না, সন্ধেবেলা নয়, বিকেল বেলাতে দিতে হবে। এবার এত তাড়াতাড়ি কেন? আরে এবার যে পুজোর দায় দায়িত্ব সব ছোটদের, আর ওদের খুব ইচ্ছে মনের মতো করে প্রতিমাকে সাজাবে। ঠিক আছে, বিকেল বেলাতেই দিয়ে দেব। আর দেখো প্রতিমার মুখটা যেন খুব ভালো হয়। ওসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। দেখ তো টেম্পার শিকলিগুলো ঠিকঠাক হয়েছে কিনা। খুব ভালো হয়েছে। এবার দেখে বল তো আমার আলপনাটা কেমন হয়েছে। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তোর আলপনা দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। মা সরস্বতী এসে এখানেই বসবে বুঝি? হ্যাঁ, কিন্তু গোপাল দাদু তো সেই কখন ঠাকুর আনতে গেছে, কই এখনো তো এলো না। আরে দাদু তো বলে গেছে প্রতিমা, ফল, তারপর ওই পুজোর দশকর্মার সব কিছু একসঙ্গে নিয়ে আসবে, তাই হয়তো দেরি হচ্ছে। কিরে, তোদের ব্যবস্থা কত দূর? এই তো পণ্ডিত মশাই এগোচ্ছে। বাহ, রঙিন কাগজের শিকলি দিয়ে কি সুন্দর মণ্ডপ সাজিয়েছিস তোরা। তারপর এত সুন্দর আলপনা। বাহ 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 বাহ, তোদের যে এত গুণ, এ তো আগে জানতাম না। ব্যাস হয়ে গেল, একসঙ্গে সব বাজার করে নিয়ে এলাম। শুধু দই আর মিষ্টি আসবে কাল সকালে। রাজপণ্ডিত, আপনি কিন্তু দশকর্মার জিনিসগুলো ফর্দ অনুযায়ী একটু মিলিয়ে নেবেন। সে আমি ঠিক মিলিয়ে নেবো। দাদু, ও দাদু, ঠাকুর কোথায় গো? ঠাকুর আসছে আসছে, ওই দেখ। বাহ বাহ, কি সুন্দর ঠাকুর। কোথায় রাখবো? ওই যে গোল করে আলপনা দেওয়া হয়েছে, ওইখানে রাখো কাকু। একটু সাবধানে বসাও, আমার আলপনা কিন্তু এখনো কাঁচা আছে। ঠিক আছে রে বাবা, ঠিক আছে, দেখবি তোর আলপনা একেবারে ঘাটবে না। দেখি, বাহ, খুব সুন্দর মানিয়েছে রে। কিরে পুটি, ঠাকুরের মুখটা ভালো হয়েছে তো? খুব ভালো। কিন্তু দাদু, ঠাকুর তো এলো, কিন্তু ঠাকুরের হাঁস। আহা, আসছে আসছে, ওই দেখো ওই দেখো, ওই পোটো মশাইয়ের ছেলের কোলে চেপে আসছে।
বাহ কি সুন্দর হাঁস, ঠিক যেন জ্যান্ত। তা পুজোর কেনাকাটা তো সব হয়ে গেল, এখন তাহলে যে যার বাড়ি চলে যা। কাল খুব ভোর ভোরে এসে মালা টালা দিয়ে সাজিয়ে ফল টল গুলো কেটে ফেলবি, কেমন? ঠিক আছে। ও গোপাল দাদু, তুমি তো দেখছি কোল থেকে হাঁসটাকে আর নামাতেই চাইছো না। ওটাকে ঠাকুরের পাশে রাখো না। বড় মিষ্টি হাঁস রে, তাই এখন এটাকে বাড়িতে নিয়ে যাই। কাল ভোরে যখন আসবো তখন এটাকে আবার কোলে করে নিয়ে আসবো। মুচকে, এই কাক ভরে পুকুরের ঠান্ডা জলে চান করে কিন্তু খুব শীত করবে। তুই তো আবার শীত কাতুরে। আরে দেখ দেখ, মন্ত্রী মশাইয়ের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে। আরে ঠাকুরটা ঠিক আমাদের পাঠশালার ঠাকুরের মতো দেখতে। হয়তো একই পটো মশাই তৈরি করেছে। চল চল তাড়াতাড়ি চল, আমাদের এখন অনেক কাজ। একেবারে ভোর ভোর চলে এলাম। তা পুজোর জোগাড় যন্ত্র কত দূর? আর জোগাড় যন্তর তাকিয়ে দেখো, পাঠশালার প্রতিমাই নেই। হ্যাঁ, সে কি? তাহলে তো এক্ষুনি মহারাজকে খবর দিতে হয়। জানো গোপাল দাদু, মন্ত্রীমশাইয়ের বাড়িতেও এবার পুজো হচ্ছে, আর ঠাকুরটা নাকি ঠিক আমাদের ঠাকুরের মতো দেখতে। কি বললি? মন্ত্রী মশাইয়ের বাড়িতে পুজো হচ্ছে, আর সেই ঠাকুর দেখতে ঠিক আমাদের ঠাকুরের মতো? এদিকে আমাদের ঠাকুর কে বা কারা নিয়ে পালিয়ে গেছে। সে কি? তাহলে কি হবে? একবার মন্ত্রী মশাইয়ের বাড়ি চল তো দেখি। রাজপণ্ডিত, আপনি মহারাজকে গিয়ে ডেকে নিয়ে আসুন। দেখো গোপাল, মুখ সামলে কথা বলবে। তুমি কি বলতে চাও? আমি পাঠশালার প্রতিমা চুরি করে এনেছি? আহা, বটা ঘটা থাকতে আপনি আর নিজে হাতে করতে যাবেন কেন বলুন তো? গোপাল, তুমি কি জানো মহারাজ আমাকে এই পুজো করার অনুমতি দিয়েছেন? দাদু, ঠাকুর তো এনে ওই কাঁচা আলপনার উপর বসানো হয়েছিল। এটা যদি আমাদের ঠাকুর হয় তাহলে কাঠামোর নিচে নিশ্চয়ই আলপনার দাগ লেগে থাকবে। তাহলে তো একবার কাজ করে দেখতে হয়। খবরদার, এই খবরদার, খবরদার, ঠাকুর কাজ করবি না। তোদের কাজ করতে গেলে তো ঠাকুরকে একটু কাজ করতেই হবে। এই এই তো কাঠামোর তলায় আলপনার সাদা রং লেগে রয়েছে, তার মানে এ ঠাকুর আমাদের। সাদা রঙের প্রমাণ হয় না যে এই ঠাকুর আমার নয়। এ রং তো ওটোর বাড়ি থেকেও লেগে আসতে পারে। ভালো ভালো, খুব ভালো যুক্তি। কিন্তু মন্ত্রী মশাই ঠাকুর কিনে এনেছেন, কিন্তু সঙ্গে হাঁস নেই কেন? বেটার ছেলেরা ঠিক ডুবিয়ে ছেড়েছে দেখছি। তাই তো হাঁস নেই কেন? কি করে থাকবে? হাঁস তো আমার কোলে। এই দেখুন। কিরে বটা কটা, এত কাঁচা কাজ করে এলি যে বাবা? ঠাকুর চুরি করার আনন্দে ঠাকুরের বাহনের কথাটাই ভুলে গেলি? ওটা ঘটা আমাদের কোনো দোষ নেই মহারাজ, এই মন্ত্রী মশাইয়ের কথাতে আমরা এই কাজ করেছি। পাঠশালার পুজো পণ্য করতে মন্ত্রী মশাই আমাদের দিয়ে এই কাজ করিয়েছেন। রক্ষীরা, এখনই মন্ত্রী আর বটা ঘটাকে বন্দি করে কারাগারে নিয়ে যাও। আর রাত বাড়লে ওই তিনটেকেই শীতকালের কনকনে ঠান্ডা জলে পুকুরের মধ্যে চুবিয়ে রাখো। হ্যাঁ, এটাই ওদের শাস্তি। মহারাজ, এবারের মতো ছেড়ে দিন মহারাজ। আমার বয়স হয়েছে, সারা কনকনে ঠান্ডা জলে চুবিয়ে রাখলে ঠান্ডায় যে আমি মরে যাব মহারাজ। তোমার মতো লোকের না মরাই ভালো। চলো গোপাল, চলো পাঠশালায় চলো। বাবা, আজ তোমার জন্যই সবকিছু রক্ষে হলো। আমার জন্য নয় মহারাজ, যা কিছু হলো সব এই হংস বাবাজির জন্য। ভাগ্যিস কাল এটাকে কোলে করে বাড়ি নিয়ে গিয়েছিলাম।